ওকে, তো দেখো আজকে যে টপিকটা হবে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ সাবস্পেস। কমপ্লিমেন্ট অফ এ সাবস্পেস ভালো করে বুঝবে। তাহলে এখানে কি কি দুটো টার্ম আমাদের এখানে আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে তোমার কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে সাবস্পেস। তাহলে সাবস্পেস তো কোনো না কোনো একটা স্পেসের হবে, ঠিক আছে, কোনো একটা স্পেসের হবে। তাহলে আমাদের হাতে থাকবে একটা স্পেস। সো আমরা ধরে নিচ্ছি যে লেট ভি বি এ ভেক্টর স্পেস, ভি বি এ ভেক্টর স্পেস and S be a subspace of V। এই হচ্ছে ব্যাপার। এবার আমরা জানতে চাইবো যে S এর কমপ্লিমেন্ট বলতে কি বোঝায়, ঠিক আছে, S এর কমপ্লিমেন্ট বলতে কি বোঝায়। দেখো এখানে একটা রেজাল্ট আমরা আশা করি তোমরা সবাই জানো যে যদি কোনো একটা সাবস্পেস হয় তাহলে তার ডাইমেনশন কিন্তু সবসময় ভি এর ডাইমেনশনের থেকে কম হবে, ঠিক আছে। তাহলে এটা একটা রেজাল্ট আমরা এখানে লিখতে পারি। রেজাল্ট কি রেজাল্ট হচ্ছে যে ডাইমেনশন অফ এস অবভিয়াসলি ডাইমেনশন অফ ভি এর থেকে ছোট হবে। এবং কখন সমান হবে? যদি এস আর ভি সমান হয় তাহলেই ওটা সমান হবে, নাহলে কি হবে, একদম ছোট হবে। ওকে, এটা হচ্ছে আমার প্রথম রেজাল্ট। এটা নিয়ে কারো কোনো ডাউট আই ডোন্ট থিঙ্ক আছে। আচ্ছা, এর আগের দিন আমি অলরেডি একটা রেজাল্ট বলেছিলাম, সেটা কি মনে আছে? যে ডাইমেনশন অফ যদি দুটো সাবস্পেস হয়, ধরো একটা হচ্ছে এস, একটা হচ্ছে ইউ আর একটা ডাব্লু, ধরো দুটো সাবস্পেস যদি হয় ইউ আর ডাব্লু, তাহলে কি হয়, এর যোগফলের ডাইমেনশন হয় ডাইমেনশন অফ ইউ প্লাস ডাইমেনশন অফ ভি মাইনাস ডাইমেনশন অফ ইউ ইন্টারসেকশন ডাব্লু, সরি এটা ভি নয়, এটা ডাব্লু। ওকে, এইটা খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, যেখান থেকে আমরা ইন্টারসেকশনের যদি ডাইমেনশন জানি সেখান থেকে আমরা ইউ প্লাস ডাব্লুর রেজাল্ট ডাইমেনশন পেয়ে যাব, ঠিক। তো এইটা প্রুভ করার টেকনিকটা অনেকটা এরকম। আমি প্রুভ করার আইডিয়াটা বলে দিচ্ছি, যে ধরো ইউ প্লাস ইউ ইন্টারসেকশন ডাব্লু সেটা একটা ভেক্টর স্পেস হয়, সেটা একটা সাবস্পেস হবে। তো ইউ তুমি তার একটা বেসিস পাবে ইউ প্লাস ডাব্লু, সরি ইউ ইন্টারসেকশন ডাব্লু। এবার কি হচ্ছে, তাকে তুমি এবার এক্সটেন্ড করবে। তো এটা কি ইউ ইন্টারসেকশন ডাব্লু ইউ এরও সাবস্পেস, আবার ডাব্লুরও সাবস্পেস হবে, ঠিক আছে। তো এইভাবে তুমি ওটা দিয়ে স্টার্ট করবে, তারপরে ওটাকে এক্সটেন্ড করতে করতে তাহলে ওখানে কিছু ভেক্টর অ্যাড করলে তুমি ইউ এর একটা বেসিস পেয়ে যাবে, ঠিক আছে, ইউ এর একটা বেসিস পেয়ে যাবে, ঠিক আছে। আবার কিছু এক্সট্রা ভেক্টর তুমি যদি অ্যাড করো ইউ ইন্টারসেকশন ডাব্লুর সঙ্গে, তাহলে তুমি ডাব্লুর স্পেস পেয়ে যাবে। তাহলে জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে আমি একটু ব্যাখ্যা করে দিই। তাহলে স্টেপ, সো লেট এখানে আমি আলফা বিটা অ্যাপ্লাই করছি, তাহলে কি হবে আমার বোঝাতে সুবিধা হবে। সো লেট আলফা 1 আলফা 2 আলফা আর be a basis of ইউ ইন্টারসেকশন ডাব্লু। তাহলে এইটার আমরা বেসিস পেলাম। তাহলে দেখো ইউ ইন্টারসেকশন ডাব্লু দুটোরই সাবস্পেস, ইউ এরও ডাব্লুরও। তাহলে আমি কি করতে পারি, এটাকে এক্সটেন্ড করতে পারি যাতে এটা ইউ এর বেসিস হয়ে যায়, ঠিক। তো আমি কয়েকটা ভেক্টর যদি অ্যাড করে দিই এর সঙ্গে, তাহলে ইউ এর বেসিস আমি বানাতে পারবো এটাকে এক্সটেনশন থিওরেম দিয়ে, ঠিক। সো লেট আলফা 1 আলফা 2 ডট ডট আলফা আর। এবার আমি এক্সট্রা ভেক্টরগুলো অ্যাড করছি যাতে ওটা ইউ এর বেসিস হয়। তাহলে আমি ধরো বিটা 1
আপ টু বিটা লেটস সে এস। তাহলে এইটা বি এ বেসিস অফ ইউ। ওকে, তাহলে কি হলো, এখানে এস সংখ্যক, এখানে তুমি যে কোনো কে এল, আচ্ছা আমি এখানে কে অ্যাপ্লাই করছি, হ্যাঁ এস না দিয়ে কে লিখছি জাস্ট। ঠিক আছে, আমি তাহলে কে সংখ্যক এক্সট্রা ভেক্টর অ্যাড করলাম যাতে করে ওটা ইউ এর বেসিস হয়ে যায়। তাহলে এই পুরো জিনিসটা হচ্ছে ইউ এর বেসিস। ওকে, এখন দেখো এই ইউটা, এটা পুরোটা কিন্তু ডাব্লুর সাবস্পেস নাও হতে পারে, ইউটা ডাব্লুর সাবস্পেস নাও হতে পারে। তাহলে এইটা এখান থেকে ডাইরেক্টলি আমি এই ডাব্লুতে যেতে পারবো না। তাহলে আমাকে ডাব্লুতে যেতে গেলে কি করতে হবে, এখান থেকে স্টার্ট করতে হবে, আলফা থেকে স্টার্ট করব। তো আলাদা করে আমাকে কিছু অন্য ভেক্টর অ্যাড করতে হবে। সো লেট আলফা 2 ডট ডট আলফা আর, এটি তো থাকলোই, এখানে বিটার জায়গায় এবার আমি এখানে গামা অ্যাপ্লাই করছি, গামা 1 গামা 2 ডট ডট গামা এল। এখন এটা কি হয়ে যাবে, বেসিস অফ ডাব্লু হতেই পারে। তাহলে এবার তুমি প্রমাণ করতে পারবে, যেটা আমি করছি না, খুব ইজিলি তুমি প্রমাণ করতে পারবে যে দেন আলফা 1 আলফা 2 আলফা আর, তারপর এদিকে বিটা 1 আপ টু বিটা কে, আর এদিকে গামা 1 আপ টু গামা এল, এই সবগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড জেনারেট ইউ প্লাস ডাব্লু। তাহলে এইটা ইউ প্লাস ডাব্লু কে জেনারেট করবে, এবং এইটাই তাহলে কি হয়ে যাবে, বেসিস অফ ইউ প্লাস ডাব্লু হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে তুমি এখান থেকে এইটা দেখো দুদিক দিয়ে মিলে যাচ্ছে। তাহলে এখানে ইউ প্লাস ডাব্লুর ডাইমেনশন তাহলে কত হচ্ছে, এখানে আর প্লাস কে প্লাস এল, তাই তো, আর প্লাস কে প্লাস এল। এবার তুমি রাইট হ্যান্ড সাইডটা কি হচ্ছে দেখো, ইউ এর ডাইমেনশন কত হচ্ছে, আর প্লাস কে, এখানেও আসছে আর প্লাস এল। তাহলে এখানে দুটো আর চলে আসছে, তো একটা আর বিয়োগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ম্যাচ করে যাচ্ছে এবং এটা প্রুফ হয়ে যাচ্ছে 2 নম্বর রেজাল্ট। বোঝা গেল? কারো কোনো ডাউট থাকলে বলো, বুঝতে পারলে কিনা। খুব ভালো একটা রেজাল্ট লিনিয়ার অ্যালজেব্রার। তো এখান থেকেই আমরা কমপ্লিমেন্টের মানে বুঝবো। আচ্ছা, এবার তাহলে দেখো কেসটা কি হচ্ছে, যে যদি ইউ ইন্টারসেকশন ডাব্লুটা যদি থিটাটাকে কন্টেন করে, মানে এর ডাইমেনশন যদি 0 হয়, তাহলে 0 ডাইমেনশন কখন হবে, যদি শুধু সেটা থিটা ভেক্টরকে কন্টেন করে, তাই তো। তাহলে এটা 0 হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, ইউ প্লাস ডাব্লুর ডাইমেনশন হয়ে যাবে ডাইমেনশন অফ ইউ প্লাস ডাইমেনশন অফ ডাব্লু হয়ে যাবে। তখন ওইটাকে আমরা বলি ডাইরেক্ট সাম বলি। কি বলি? ডাইরেক্ট সাম। ঠিক আছে, এইটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। সো ডাইরেক্ট সাম। সো if u intersection v, না u intersection w is only contains theta, মানে null vector, then dimension of u plus w is equals to dimension of u plus dimension of w। এই জিনিসটা হয়ে যাবে। ঠিক আছে, এইটা হলে কি কি হয় দেখো, দু রকম জিনিস হয়। দেন any vector v of u plus w can be written as v equals to some u plus some w। ঠিক আছে, আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে যে এই ভি ইউ আর ডাব্লু কি ইউনিক হবে, না একাধিক এক্সপ্রেশন থাকতে পারে? হ্যাঁ,
তো আমরা চেক করি ইউনিক হবে কিনা। তাহলে এই কন্ডিশনটা কি ইউনিকনেস দিচ্ছে? এটা এটা দেখো আমাদের গ্রুপ থিওরির ক্ষেত্রে অনেক সময় যে এইচ ইন্টারসেকশন কে যদি সিঙ্গলটন ই কে কন্টেন করে তাহলে কি হয়, এইচ কে প্রোডাক্টটাকে ইউনিক আকারে লেখা যায়। তো এই জিনিসটা কি এখানে হচ্ছে সেটা আমরা একবার ভেরিফাই করে নিই। তো আই থিঙ্ক এটা ইউনিক হবে। সো লেট আস চেক। So check uniqueness of U and W. So ধরো যদি ইউনিক না হতো তাহলে কি হতো, দুটো আমরা পেতাম। So let V equals to U1 plus W1 is equals to U2 plus W2. ধরো দুটো এক্সপ্রেশন যদি এক্সিস্ট করে তাহলে কি ইউনিক হলো না? তাহলে কি হবে, এখান থেকে আমরা বলতে পারি যে U1 মাইনাস U2, তাহলে এই দুটোকে থেকে আমরা কি পাই, U1 মাইনাস U2 ইজ ইকুয়ালস টু W2 মাইনাস W1 লিখতেই পারি। হ্যাঁ, এবার দেখো এইটা কোথায় বিলং করছে, U1 মাইনাস U2 সেটা U তে বিলং করে, আর W1 মাইনাস W2 W তে বিলং করে। ঠিক, তার মানে এই জিনিসটা একই সঙ্গে ইউ এও বিলং করছে আবার ডাব্লু তেও বিলং করছে। তার মানে আমি বলতেই পারি যে এটা বিলং করছে ইউ ইন্টারসেকশন ডাব্লু তে। হ্যাঁ কি না বলো, বুঝতে পারলে কিনা বলো? আইদার কমেন্ট অর টেল, বুঝতে পারলে কিনা বলো? ঠিক আছে, এইবার বলো ইউ ইন্টারসেকশন ডাব্লু কি দেওয়া আছে? ইউ ইন্টারসেকশন ডাব্লু দেওয়া আছে না, কন্ট্রাডিক্ট কিছু আমরা কন্ট্রাডিক্ট বলবো না এখন। তাহলে ইউ ইন্টারসেকশন ডাব্লু তে একটাই মাত্র পয়েন্ট, দ্যাট ইজ থিটা। তাহলে এটাও থিটা হবে, এটাও থিটা হবে। দিস ইমপ্লাইজ U1 minus U2 is equals to W2 minus W1 is equals to theta। তার মানে কি, তার মানেই হচ্ছে U1 আর U2 সমান হবে আর এদিকে W1 আর W2 ও সমান হবে। This implies uniqueness. This proves uniqueness. ঠিক, সিমিলার কাইন্ড অফ জিনিস আমরা গ্রুপ থিওরিতেও পাই। গ্রুপ থিওরি রেজাল্টটা এরকম বলে যে ইফ এইচ ইন্টারসেকশন কে ইকুয়ালস টু ই ইমপ্লাই করে যে এইচ কে, সো জি বিলংস টু এইচ কে ক্যান বি ইউনিকলি রিটেন অ্যাজ জি ইকুয়ালস টু এইচ ইন্টু কে। তার মানে এখানে এইচটা ইউনিক পাবে, কেটাও ইউনিক পাবে যদি এই জিনিসটা হয়। তো বোঝা গেল, এটা গ্রুপ থিওরি রেজাল্ট। সিমিলার রেজাল্ট কিন্তু এখানে হচ্ছে। তাহলে আমরা কি পেলাম যে ইউ ইন্টারসেকশন ডাব্লু যদি থিটা হয় তাহলে যে কোনো ভেক্টরের জন্য ইউনিক একটা ইউ পাবে আর ইউনিক একটা ডাব্লু পাবে। ঠিক, এই হচ্ছে ব্যাপার। তাহলে তখন আমরা আরেকটা জিনিস করি যে in this case we write u plus w is equals to u direct sum w, মানে এই চিহ্নটা অ্যাপ্লাই করি। তাহলে এই চিহ্নটা অ্যাকচুয়ালি কি মিন করছে, এই চিহ্নটা তাহলে অ্যাকচুয়ালি কি মিন করছে যে যদি ইউ ইন্টারসেকশন ডাব্লুটা যদি থিটা কন্টেন করে, শুধু অনলি থিটা কন্টেন করে, তখন আমরা এই জিনিসটা বলি, কিন্তু অন্য সময় বলি না, কারণ অন্য সময় ইউনিকনেসটা থাকে না, তখন ডাইরেক্ট সাম বলি না। ঠিক আছে, তো এখানে আরেকটা ডেফিনেশন আমি যদি বলি, কমপ্লিমেন্ট। হ্যাঁ, কেউ কিছু বলতে চাও? হ্যাঁ, তো এখানে আমরা কমপ্লিমেন্ট অফ সাবস্পেস, তাহলে কি বলে দেখো,
যে two subspaces U and W are said to be complement of each other if V is equals to U direct sum W। তাহলে কি হলো, দেখো ডিরেক্ট সাম যখনই লিখে দিলাম তার মানে কিন্তু বুঝে নিতে হবে যে ইউ ইন্টারসেকশন ডাব্লুটা কিন্তু অনলি থিটাকে কন্টেইন করছে। তো ওটা যদি আমি আলাদা করে নাও বলি তাতেও কিছু যায় আসে না, তাই না? বোঝা গেল? তাহলে এই চিহ্নটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। কারো কোনো ডাউট আছে? ঠিক আছে, তাহলে দেখো এবার যদি তোমাকে তাহলে হাউ টু গেট এ কমপ্লিমেন্ট, মানে যদি ধরো তোমাকে ইউ দেওয়া আছে, আমি তাহলে ডাব্লু কিভাবে বের করব? হ্যাঁ, তো ডাব্লু তখন বের করার টেকনিক হচ্ছে যে এক্সটেন্ড করো ইউটাকে, ঠিক আছে? সো নেক্সট কোশ্চেন হচ্ছে হাউ টু গেট কমপ্লিমেন্ট। সো ইউ দেওয়া আছে, তুমি ডাব্লু কিভাবে পাবে? সো ইফ ইউ ইজ given then we take a basis let's say S of U and extend it to a basis of V। কারণ যেহেতু ইউটা ভি এর একটা সাবস্পেস, তাহলে আমরা ওটাকে এক্সটেন্ড করে ভি এর একটা বেসিসে বানাতে পারি। তাহলে যে এক্সট্রা ভেক্টর গুলো অ্যাড করা হলো, দেন whatever extra vectors are added, they generate a complement। ওকে, এখানে আরেকটা কোশ্চেন আসতে পারে। কি কোশ্চেন? যে স্যার আমি যদি আমার কাছে যদি ইউ একটা থাকে তাহলে কি আমি বলতে পারবো যে তার জন্য ডাব্লু একটা ইউনিক পাবো? বলো, এটা কি বলা যাবে যে ডাব্লুটা কি ইউনিক হবে? গিভেন ইউ ডাব্লুটা কি ইউনিক হবে, না ডাব্লু ক্যান বি ডিফারেন্ট অলসো? মানে দুটো আমি একটা ইউ এর জন্য দুটো ডাব্লু কি পেতে পারি? কি মনে হচ্ছে তোমাদের? গেস কি বলে? দেখো এটা অ্যান্সার কিন্তু তোমরা নো বললে যে না, এটা কিন্তু ইয়েস, দুটো পেতে পারে। এখানে ইউ এর জন্য ফর ইউ, তাহলে এটা ভালো করে তোমাদেরকে বলে দিই যে এই জায়গাটা যেন ভুল না হয় পরীক্ষায়। সো ফর ইউ there are many W's। তার মানে uniqueness does not hold here, একটা সহজ এক্সাম্পল দিচ্ছি। কিরকম সহজ এক্সাম্পল? তোমরা জানো যে R2, so let V equals to R2 মানে আমরা জানি set of all xy such that xy টা এটা লেখার দরকার নেই, অ্যাকচুয়ালি এটা তোমরা জানো অলরেডি, ঠিক আছে? V সমান R2।
সেট অফ অল অর্ডার পেয়ার্স অফ রিয়েল নাম্বার। ওকে, এবার যে R2 মানে আমরা জানি যে এরকম, যে এই দুটো অ্যাক্সিস দিয়ে R2 তৈরি হয়। আমরা এটাকে অর্থোগোনাল অ্যাক্সিস নিচ্ছি। তো যে কোনো পয়েন্টকে তুমি এই দুটো অ্যাক্সিসের আকারে লিখতে পারো। কিন্তু আমরা যদি চাই, ধর এইটাকে এক্স অ্যাক্সিসটাকে সেম রেখে ওয়াই অ্যাক্সিসটাকে আমি যদি রোটেট করিয়ে দিই, বা এরকম একটা অ্যাক্সিস নিয়ে নিই, ধরো এটা আমার নতুন একটা অ্যাক্সিস, এরকম আমি যদি নিয়ে নিই, তার মানে এটা হয়ে গেল আমার 1 1 ভেক্টর। ঠিক, তাহলে এই 1 1 ভেক্টর আর এটা হচ্ছে 1 0 ভেক্টর, এই দুটো দিয়েও তো আমি জেনারেট করতে পারি। তার মানে দেখো, লেট ইউ ইকুয়ালস টু লিনিয়ার স্প্যান অফ, জাস্ট আমি সিঙ্গেল 1 0 নিচ্ছি। তার মানে কি, এটা দিস ইজ এক্স অ্যাক্সিস, এটাই বেসিক্যালি এক্স অ্যাক্সিস। আর W1 ইজ ইকুয়ালস টু নিচ্ছি লিনিয়ার স্প্যান অফ 0 1। ঠিক, এটাই হচ্ছে ওয়াই অ্যাক্সিস। দেন ইউ প্লাস ডাব্লু। হ্যাঁ, এবার দেখো এইটা এই ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিসের ইন্টারসেকশন কি, একটাই পয়েন্ট অরিজিন। তার মানে অবভিয়াসলি এটা ডিরেক্ট সাম, এবং এটা R2 হয়ে যাচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি এটাকে আমরা ডিরেক্ট সাম লিখতে পারি। বলো এটা লেখা যাচ্ছে কিনা? যে কোনো পয়েন্টকে তুমি 1 0 আর 0 1 এর লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারো। ইয়েস অর নো? এটাই হচ্ছে ন্যাচারাল বেসিস অফ R2। বলো ইয়েস অর নো? তাই তো, এই দুটোর কম্বিনেশন আকারে লেখা যায় তো, 1 0 আর 0 1, কোনো ডাউট নেই আশা করি। অলসো let W2 equals to linear span of 1 1। তাহলে দেখো, then also U direct sum W2 is same as R2। দেখো হচ্ছে কিনা? তাহলে দেখো এই 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 ভেক্টরটা 1 0 আর 1 1, এরা অবভিয়াসলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নয়, কারণ একে আর একটার আর একটার কি বলে কম্বিনেশন নয়, যেহেতু দুটোই মাত্র ভেক্টর, তাহলে তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নয়। আর যেহেতু দুটো ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, অবভিয়াসলি সেটা বেসিস অফ R2 হচ্ছে। সুতরাং যে কোনো ভেক্টরকে তুমি ওই দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারো। তার মানেই তো হয়ে গেল যে U1 আর U আর W2 কে যোগ করলে তুমি R2 পাচ্ছ। হ্যাঁ কি না বলো? তাহলে W1 আর W2 কি সেম হলো? নিশ্চয়ই নয়। অবভিয়াসলি W1 not equals to W2। ঠিক আছে, বলো ক্লিয়ার হলো কিনা? অনুশ্রী মণ্ডল কিছু বলতে চাও? হ্যান্ড রেজ করেছো। অনুশ্রী, অনুশ্রী কিছু বলতে চাও? কি ব্যাপার, ক্লাসে আছো না নেই বুঝতে পারছি না। ওকে, বাদ দাও। তাহলে এই ভুলটা যেন না হয় যে তোমার একটা ইউ এর জন্য ডাব্লু আলাদা হতেই পারে। ঠিক আছে, তো এবার এখান থেকে এখানে অনেকগুলো কমপ্লিমেন্টের কোশ্চেন আছে। তো যাই হোক, কমপ্লিমেন্টের কোশ্চেন মেইনলি ডিপেন্ড করছে তোমার এইটা এই রেজাল্টটার উপরে, যেটা আমি বললাম ডাইমেনশন রিলেটেড যে রেজাল্টটা 2 নম্বর রেজাল্টটার উপরে। ঠিক আছে, ওটা জানলেই অনেকটা কিন্তু হয়ে যাবে। ওকে, চলো এবার আমরা ডিসকাস করি কোসেন্ট স্পেস। চলো নেক্সট হচ্ছে কোসেন্ট স্পেস। কোসেন্ট স্পেসটা তোমাদের অতটা দরকার নেই, বাট যেটুকু দরকার আমি সেইটুকুই বলে দিচ্ছি। হ্যাঁ, তাহলেই তোমাদের হয়ে যাবে। কোসেন্ট স্পেস ইজ বেসিক্যালি আর কিছুই নয়, যেটা
যেটা যে কমপ্লিমেন্ট থাকলো সেটাকেই তুমি কোসেন্ট স্পেস হিসেবে লিখতে পারো। চলো, সো এই ডেফিনেশনটা ভালো করে বুঝবে। সো লেট V be a vector space over F টা হচ্ছে ফিল্ড, আর let W be a subspace of V and let alpha belongs to V। তা আলফাটা একটা কি হলো, একটা ভেক্টর হয়ে গেল, ঠিক আছে। then the set alpha plus W, এটা কি, এটা অনেকটা কোসেটের মতো না, আলফা প্লাস ডাব্লু। এটা আচ্ছা ধরো এটাকে আলফা প্লাস ডাব্লু ইকুয়ালস টু সেট অফ অল আলফা প্লাস স্মল ডাব্লু such that small w belongs to capital W। তাহলে এইটা হয়ে গেল কি কোসেট, হ্যাঁ, এটা হচ্ছে কোসেট অফ W ইন V, যেটা আমরা ভেক্টর স্পেস কোসেটের গল্প আমরা গ্রুপ থিওরিতেও করেছি না, একই জিনিস এখানেও কিন্তু এটা কোসেট হচ্ছে। এবং গ্রুপ থিওরি এখানে যেহেতু যোগের রেসপেক্টে সবকিছু অ্যাবেলিয়ান গ্রুপ, তাহলে এখানে যে ডাব্লুটা একটা সাবগ্রুপ হিসেবে ভাবতে পারি ভি এর, তাহলে এটা একটা অ্যাবেলিয়ান যে সাবগ্রুপ যেহেতু, সেই জন্য এটা একটা নর্মাল সাবগ্রুপ। তো নর্মাল সাবগ্রুপ হলে সেট অফ অল কোসেটস গুলো একটা গ্রুপ ফর্ম করে। তাহলে এইখানে আমরা ভেক্টর স্পেসের ক্ষেত্রে আমরা বলবো যে দ্য সেটস অফ অল কোসেটস, সো একটাকে নাম দেওয়া হয়। সো এইটা হচ্ছে তোমার V by W is the set of all cosets, ঠিক আছে। মানে আলফাটা চেঞ্জ করছো তুমি এখানে, আলফা প্লাস ডাব্লু, বিটা প্লাস ডাব্লু, এরকম অল পসিবল অফ ভি থেকে নিচ্ছ। তো এইরকম অল পসিবল কোসেটস, এখানে দেখো দুটো কোসেট আবার কখন সেম হয়, এখানে তোমাদের যে গ্রুপ থিওরিতে যেরকম ব্যাপারটা ছিল এখানেও তেমনি, যে দুটো কোসেট কখন সেম হয়। সো আলফা প্লাস ডাব্লু ইজ ইকুয়ালস টু বিটা প্লাস ডাব্লু কখন হয়, ইফ এন্ড অনলি ইফ আলফা মাইনাস বিটা যদি ডাব্লুতে বিলং করে, ঠিক আছে। আর এই কোসেটের জিরো এলিমেন্টটাইকে বলা হচ্ছে ডাব্লু, ঠিক আছে। সো এইটা দেন V by W becomes as vector space, ঠিক আছে। তখন এটা কি হয়ে যাচ্ছে, একটা ভেক্টর স্পেস ফর্ম করে যাচ্ছে। তাহলে এখানে এটা ভেক্টর স্পেস হলে এখানে দুটো কোসেট কিভাবে যোগ, তাহলে এখানকার এলিমেন্ট গুলো কে, এখানকার এলিমেন্ট গুলো হচ্ছে এক একটা কোসেট যারা দেখতে এরকম আলফা প্লাস ডাব্লু টাইপের, বুঝতে পারছো? কারো কোনো ডাউট আছে এখানে? আলফা প্লাস ডাব্লু টাইপের দেখতে হচ্ছে। তো এটা হচ্ছে একটা ভেক্টর স্পেস। এটা কিভাবে তাহলে ভেক্টর স্পেস যখনই বলছি তার মানে আমি একটা বুঝে নিচ্ছি যে এদের যোগ কিভাবে হচ্ছে। তো এখানকার যোগ কিভাবে হচ্ছে দেখো, আলফা প্লাস ডাব্লু প্লাস বিটা প্লাস ডাব্লু ইজ ডিফাইন্ড অ্যাজ আলফা প্লাস বিটা প্লাস ডাব্লু, এবং দিস ইজ ওয়েল ডিফাইন্ড। এটা তুমি ইজিলি চেক করতে পারো, হ্যাঁ, এটা ওয়েল ডিফাইন্ড। ওকে, তাহলে এখান থেকে কি কি রেজাল্ট আসতে পারে, এখান থেকে তোমার রেজাল্ট যেগুলো দরকার সেগুলো আমরা ডিসকাস করে নিচ্ছি। সো ডাইমেনশন অফ ভি ডাব্লু, এটা যেহেতু ভেক্টর স্পেস তাহলে এর ডাইমেনশন হয়ে যাবে ডাইমেনশন অফ ভি মাইনাস ডাইমেনশন অফ ডাব্লু। সিম্পল, ডাইমেনশন অফ ভি দ্য কোসেটের ডাইমেনশন মানে সেট অফ অল কোসেটস, তার ডাইমেনশন হয়ে যাবে ডাইমেনশন অফ ভি মাইনাস ডাইমেনশন অফ ডাব্লিউ, ঠিক। তার মানে অনেকটা এটা তোমার যে ডাব্লুর যে কমপ্লিমেন্ট আছে তার সঙ্গে এটা তোমার আইসোমরফিক হয়ে যাবে, কারণ দুটো ডাইমেনশন সেম হয়ে যাবে। সো ডাইমেনশন সেম হলে তারা কি হয়ে যাবে, আইসোমরফিক, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, মানে ইনফ্যাক্ট তুমি এখানে এই আলফাগুলোকে ইউনিকলি চুজ করতে পারো। যদি তুমি আলফাগুলোকে তোমার ডাব্লুর কমপ্লিমেন্ট থেকে নাও তাহলে ইউনিক হয়ে যাবে।
সো এখানে আমি বলে দিতে পারি, সো ভি ডাব্লিউ ইজ আইসোমরফিক উইথ complement of W, complement of W, ওকে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তোমাকে যদি বলে যে ভি বাই ডাব্লিউ, মানে জাস্ট ভি বাই ডাব্লিউ আমি নাম দিচ্ছি, তো ভি বাই ডাব্লিউর বেসিস তুমি কিভাবে ফর্ম করবে? তো তার একটা উপায় হচ্ছে, যেহেতু এটা আইসোমরফিক উইথ কমপ্লিমেন্ট অফ ডাব্লিউ, তো ডাব্লিউর একটা তুমি ডাব্লিউ একটা বেসিস নিয়ে নাও, সেই বেসিসটাকে এক্সটেন্ড করো, যেটা ভি এর বেসিস হয়ে যাচ্ছে। তাহলে যে এক্সট্রা ভেক্টরগুলো অ্যাড হলো, তাহলে সেইগুলোকে নিয়ে নাও। ধরো তুমি পেয়ে যাচ্ছ বিটা 1 প্লাস ডাব্লিউ, বিটা 2 প্লাস ডাব্লিউ। তাহলে এইভাবে করলে সেইটা তোমার ভি বাই ডাব্লিউর একটা বেসিস হয়ে যাবে। মানে বুঝতে পারলে কি বললাম? যে এর কমপ্লিমেন্টের বিটাগুলো তাহলে কোথা থেকে নিচ্ছি? ডাব্লিউর কমপ্লিমেন্টের বেসিস থেকে নিচ্ছি। ঠিক আছে, তার সঙ্গে জাস্ট একটু ডাব্লিউ অ্যাড করে দাও, তুমি ভি বাই ডাব্লিউর বেসিস পেয়ে যাবে। খুব সহজভাবে এটা করতে পারো। ঠিক আছে, এই কনসেপ্টগুলোই আমাদের দরকার, আর তেমন কিছু এখানে দরকার নেই। এখানে যেমন একটা কোশ্চেন দিয়েছে, আমি ওই কোশ্চেনটা ডিসকাস করে নিলেই এটা তোমার হয়ে যাবে। So let V equals to R3 and W হচ্ছে তোমার linear span of the vectors, এখানে ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলে ভালো, 1 0 0 আর 1 1 0 1 1 0। তাহলে বলছে find a basis of the quotient space V by W। ঠিক আছে, and verify the fact that dimension of V by W is equals to dimension of V minus dimension of W। এইটা ভেরিফাই করতে বলেছে। সো এটার আমরা ইজি সলিউশন করতেই পারি। নিতে চাই, ঠিক আছে। তো এর সলিউশন তাহলে কি হবে? তাহলে আমি কি বললাম? আচ্ছা, প্রথমে চেক করো 1 0 0 আর 1 1 0 এরা কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? আমাকে বলো। 1 0 0 আর 1 1 0 লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট? কি মনে হচ্ছে? ইন্ডিপেন্ডেন্ট, কারেক্ট, ভেরি গুড। তাহলে ইন্ডিপেন্ডেন্ট, তাহলে সেটা তোমার ডাব্লুর একটা বেসিস হয়ে যাবে অবভিয়াসলি। তা সেইটাকে আমরা এবার ভি এর ডাইমেনশন কত? 3, আর এখানে আছে অলরেডি 2। তাহলে আমাকে একটা ভেক্টর সামহাউ পেতে হবে যেটা এদের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে না। এবার তুমি দেখো এই ভেক্টরটাকে দেখো 1 0 0 আর 1 1 0, তো এখানেও লাস্ট কম্পোনেন্ট 0, এখানেও লাস্ট কম্পোনেন্ট 0, এটুকু দেখতে পাচ্ছ। দুটোতেই লাস্ট কম্পোনেন্ট কি আছে? 0 আছে। তাহলে কি হবে? দুটোতেই যদি লাস্ট কম্পোনেন্ট 0 থাকে, তাহলে এদের যে কোনো লিনিয়ার কম্বিনেশনেরও লাস্ট কম্পোনেন্ট 0ই থাকবে। তাহলে যে ভেক্টরের লাস্ট কম্পোনেন্ট নন 0 সেটা নিশ্চয়ই ডাব্লুতে নেই, ঠিক? তাহলে সেই রকম একটা ভেক্টরকে আমি এক্সট্রা অ্যাড করতে পারি, তাহলে কি হয়ে যাবে? সেটা ভি এর ডাইমেনশন, ভি এর বেসিসে কনভার্ট হয়ে যাবে। বুঝতে পারলে কি বললাম? সবাই বুঝতে পারলে কি বললাম কনসেপ্টটা? তাহলে ক্লিয়ারলি 1 0 0 1 1 0, তাহলে এখানে আমি সবচেয়ে সহজ নেব 0 0 1।
এইটা যেহেতু এদের কম্বিনেশন আকারে লেখা যাচ্ছে না, কারণ দুটোরই লাস্ট কম্পোনেন্ট 0, সো ইজ এ বেসিস অফ R3, which is V. Hence, এবার তুমি ইজিলি চেক করতে পারো, হেন্স তাহলে 1 0 0 সরি 0 0 1 প্লাস W, এটা একটাই ভেক্টর ইজ এ বেসিস অফ V by W, একটাই ভেক্টর পুরো এটাকে জেনারেট করবে। কেন করবে প্রশ্ন হচ্ছে। এবার তাহলে কি দেখাতে হবে তোমাকে, যে কোনো ভেক্টরই হচ্ছে এটার লিনিয়ার কম্বিনেশন। তাহলে লেট x y z plus w be any vector of any element of V by W, যে কোনো এলিমেন্ট। আমি দেখাবো যে এইটার একটা লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে, ঠিক? তাহলে দেখো এই জিনিসটা এখানে আছে x y z, এটাকে আমাকে দেখাতে হবে 0 0 1 এর। তাহলে দেখো আমি এটা লিখতে পারি কি, x y z প্লাস w ইজ ইকুয়াল টু, আমি এইভাবে লিখতেই পারি, x y 0 প্লাস w প্লাস, মানে এইটা একটা, আর এদিকে লিখছি 0 0 z w, এই দুটোর যোগফল আকারে লিখতে পারি, এটা যোগের ডেফিনেশন অনুযায়ী, ঠিক কিনা বলো? ঠিক, ইয়েস অর নো? আচ্ছা, এইবার দেখো এই এক্স ওয়াই জিরোটাকে আমি এইভাবে লিখবো যাতে করে এই দুটোর এক্স ওয়াইটা 1 0 আর 1 1 এর লিনিয়ার কম্বিনেশন আকারে যদি আমি লিখি, তাহলে এটাকে আমি লিখতে পারি y ইন্টু 1 1 0, তাহলে এটা হয়ে গেল। তাহলে এবার এইটাকে আমাকে x বানাতে গেলে কি করতে হবে, সামথিং আমাকে এখানে লিখতে হবে such that এটা 1 0 0, ঠিক আছে? তো এটা তো y হতেই হবে, x কম্পোনেন্ট এখানে কি হবে যাতে যোগফলটা x হয়। তাহলে এখানে অলরেডি একটা y আছে, তাহলে এখানে আমি x মাইনাস y লিখব, ঠিক? দেখো তাহলে এখানে যদি আমি x মাইনাস y লিখি আর এখানে একটা y আছে, তাহলে কি হয়ে যাবে, ফার্স্ট কম্পোনেন্ট হয়ে যাবে x মাইনাস y প্লাস y, তাহলে x y কেটে গেল, x পড়ে থাকলো, আর সেকেন্ড কম্পোনেন্ট তো এখানে জাস্ট y আছে, তো মিলে গেল, ঠিক না? তাহলে এটা লিখতে পারছি, তাহলে এই জিনিসটা আমি কিন্তু লিখতে পারবো, আর যেটা আছে সেটাই এইভাবে। এবার এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি, y ইন্টু 1 1 0 প্লাস w প্লাস x মাইনাস y ইন্টু 1 1 0 প্লাস w, এইভাবে আমি এটাকে লিখতে পারি। দেখো দেখা যায় কিনা? তাহলে কি হচ্ছে, এই যে দেখো 1 1 0 সেটা কিন্তু w-রই একটা এলিমেন্ট, তার মানে এটা বেসিক্যালি w হয়ে গেল, এটাও w এটাও w, তো y দিয়ে w কে মাল্টিপ্লাই করলে সেটা w-ই থাকে, কারণ w ইজ বেসিক্যালি 0 এলিমেন্ট অফ দ্য কোসেন্ট স্পেসের 0 এলিমেন্টটাকে w নিজেই, মানে 0 প্লাস w, ঠিক আছে? সো ওইটা হয়ে গেল 0 এলিমেন্ট, সো বেসিক্যালি এটা হয়ে গেল তোমার w প্লাস z ইন্টু 1 0 0 প্লাস w, তার মানে এটা w সবই w হয়ে গেল, তো এটা বেসিক্যালি, তাহলে কি হলো দেখো এই এলিমেন্টারই একটা কম্বিনেশন হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি জিনিসটা যে এই এলিমেন্টারই সবকিছু কম্বিনেশন হচ্ছে যে কোনো ভেক্টর। তাহলে কি হলো, অতএব ডাইমেনশন অফ is 1, simply 1, হ্যাঁ?
আর ডাব্লু ডাইমেনশন অবভিয়াসলি দেখতে পাচ্ছি আমরা 2, এটা হচ্ছে 3, তো 3 - 2 1 মিলে যাচ্ছে। ঠিক আছে, সো সলভ। বোঝা গেল? ইয়েস অর নো বলো। ক্যালকুলেশনটা একটু তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা বলতে পারো। ঠিক আছে, তো আমরা কোশ্চেন স্পেসে এই এর বেশি আর আমাদের দরকার নেই এই মুহূর্তে। এবার তোমরা কোশ্চেন স্পেসের যাবতীয় অঙ্কগুলো আশা করি কোশ্চেন স্পেসে অলরেডি আমি কিছু এক্সারসাইজ তোমাদেরকে করিয়ে দিয়েছি। হ্যাঁ, আর বিশেষ কিছু দরকার নেই। ঠিক আছে, তো জাস্ট বেসিস কিভাবে পেতে হয় সেই জিনিসটা আমি দেখিয়ে দিলাম। ডাইমেনশন রিলেটেড জিনিস তোমরা অলরেডি পেয়ে যাচ্ছ। চলো, হয়ে গেল। আচ্ছা, এবার আসছি, এবার একটু ফাস্ট হবে জিনিসগুলো। ঠিক আছে, মানে তোমাদের বেসিক ফান্ডা কিন্তু আমি ভেক্টর স্পেসের হয়ে গেল। ঠিক আছে, এবার আস্তে আস্তে আমরা একটু এগোবো, স্পিড আপ করবো। ঠিক আছে, তো চলে আসি নেক্সট স্টেপ হচ্ছে রো স্পেস অ্যান্ড কলাম স্পেস। রো স্পেস অ্যান্ড কলাম স্পেস অফ এ ম্যাট্রিক্স। ঠিক আছে, দেখো তো ভালো করে আমরা এটা বুঝি। আমরা যে কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে শুরু করব এবং সেটা থেকে এক্সপ্লেন করব। ঠিক আছে, তো আমরা লেট এ ইকুয়ালস টু, আমরা যে কোনো একটা 3/2 বা 2/3 যে কোনো এরকম একটা মানে রেক্ট্যাঙ্গেল ফর্মের একটা ম্যাট্রিক্স তৈরি করব। সো লেট 1 2 3 3 4 4 5 6 be a matrix. ঠিক, with a matrix টা কটা রো? with 2 rows and 3 columns, right? 3 columns. এই যে তাহলে এইখানে রো গুলোকে আমি তাহলে একটা করে ভেক্টর লিখব। সো ধরো r1 এটা একটা ভেক্টর ইজ ইকুয়ালস টু 1 2 3, এটা একটা ভেক্টর। r2 বার ইজ ইকুয়ালস টু 4 5 6, 2 রো ভেক্টরস। ঠিক, দেন let r equals to linear span of r1 r2। তাহলে এইটাকে আমি কি ভাবতে পারি? r3 এর একটা সাবস্পেস ভাবতে পারি। ইয়েস অর নো? ভাবতেই পারি এটা r3 এর একটা সাবস্পেস। বলো। সবাই বলো, সবাই পার্টিসিপেট করো। পূর্ণিমা, সুস্মিতা ইয়েস ইয়েস বলেছো, বাকিরা বলো। মনোজ, তাহলে এটাকে r3 সাবস্পেস আমরা ভাবতে পারি। সো আচ্ছা, তাহলে এটা যেহেতু সাবস্পেস হচ্ছে লিনিয়ার স্প্যান মানে সাবস্পেস, তাহলে এর ডাইমেনশন কি? সো হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ r? বলো, ডাইমেনশন কত হবে দেখে বলো। ডাইমেনশন কত হবে? 2 হচ্ছে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, আর যে কোনো 2 বাই মানে দুটো রো থাকলে কি সবসময় ডাইমেনশন 2 হবে? সবসময় যদি দুটো রো থাকে, মানে দুটো রো, তাহলে কি ডাইমেনশন সবসময় 2 হবে? তাহলে কখন হবে না বলো তো? এক্সাম্পল দিতে পারবে? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে, তাহলে ওই দুটো রো যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলেই ডাইমেনশন 2 হবে, আদারওয়াইজ ডাইমেনশন 1ও হতে পারে বা কমতে পারে। ঠিক আছে, তো ভেরি গুড।
তাহলে আমরা এটা জেনে গেলাম যে ডাইমেনশন এখানে 2 হলো। আচ্ছা, এইবার চলে আসি নেক্সট। লেট C1, ছোট C1 এটা, সেটাকে আমি কলাম, এরা যেহেতু কলাম আছে 1 4 2 5 3 6, 1 4, C2 হচ্ছে 2 5, C3 হচ্ছে 3 6। তাহলে let capital C equals to linear span of C1, C2, C3, C3। আচ্ছা, এইটাকে তাহলে আমি সাবসেট অফ কত লিখতে পারি? আর সাবসেট অফ কত লিখতে পারি? আর মাথায় কি দেব? R3 দেব? পূর্ণিমা বলছে R3, বাকিরা বলো। জুহি বলছে R2, বাকিরা বলো। সবাই বলো। তাহলে কার কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে বোঝা যাবে। কমেন্টটা সবাই করো। সুস্মিতা R2। আচ্ছা পূর্ণিমা, তাহলে বলো তুমি কি চেঞ্জ করতে চাও? পূর্ণিমা, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ? বুঝতে পারছো না তো? আচ্ছা দেখো, এই যে ভেক্টর গুলো কোথা থেকে আসছে? 1 4 ভেক্টর, এটা কোথাকার এলিমেন্ট? এখানে তো দুটোই কম্পোনেন্ট না। R2 এর এলিমেন্ট গুলো কি হয়? এক্স ওয়াই কম্পোনেন্ট, দুটোই হয়। এখানে তো দুটোই আছে, জাস্ট কলাম ওয়াইজ আছে, তাতেই তোমার কি আপত্তি নাকি? এটাকে তো আমি রো ওয়াইজও ভাবতে পারি। দেখো ভেক্টর মানে তুমি কলাম ওয়াইজ লেখো, রো ওয়াইজ লেখো, বাট আলটিমেটলি কটা এলিমেন্ট আছে সেটাই ম্যাটার করছে। বুঝতে পেরেছো? তাহলে যেহেতু এখানে দুটো করে এলিমেন্ট আছে, সেই জন্য এরা R2 এর এলিমেন্ট। এটাও R2 এর এলিমেন্ট, এটাও R2 এর এলিমেন্ট, এটাও R2 এর এলিমেন্ট। তাহলে সবগুলো যদি R2 এর এলিমেন্ট হয়, তাহলে তাদের লিনিয়ার স্প্যানটাও কি হবে? R2 এর সাবস্পেস হবে, হ্যাঁ কি না? তাহলে এটা R2 এর সাবস্পেস হলো। আচ্ছা তাহলে বলো ডাইমেনশন অফ C কত? তাহলে বলো ডাইমেনশন অফ C কত? তিনটা ভেক্টর দিয়ে জেনারেটেড। তিন তিন তিন। আচ্ছা একটা কথা বলো, যে একটা মানে এটা হচ্ছে R2 এর সাবস্পেস, R2 এর ডাইমেনশন 2, তার সাবস্পেসের ডাইমেনশন কি কখনো 2 এর বেশি হতে পারে? হ্যাঁ, কখনোই তো হবে না। তাহলে যদিও এটা তিনটা ভেক্টর দিয়ে জেনারেটেড, বাট ডাইমেনশন 3 হবে না। এরা দেখো তুমি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, হ্যাঁ কি না? এটা কি আমি ঠিক লিখেছি? দেখি তো, 1 4 2 5 3 6, 1 4 2 5 3 6। তাহলে এদের মধ্যে একটা লিনিয়ার কম্বিনেশন এক্সিস্ট করবে, ঠিক আছে? ডাইমেনশন 2 হবে। কেন 2 হবে? কারণ 3 হতে পারে না, কারণ R2 সাবস্পেস যেহেতু, তার ম্যাক্সিমাম ডাইমেনশন 2 হতে পারে, 3 কখনোই হবে না। তা তোমাকে চেক করতে হবে এর তোমার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতেই হবে, মানে হবেই আর কি। সো তুমি এটা চেক করে দেখতে পারো যে দুটো ভেক্টর কম্বিনেশন করে একটা তৃতীয় ভেক্টর তুমি পেতে পারো। এখানে যোগ করে 4 5 9 চলে আসছে, আর এদিকে 1 আর 2 3 আসছে। 1 2 3 4 5 6, 4 আর 5 9। তাহলে অন্য কোনো কম্বিনেশন ইউজ করতে হবে যাতে করে স্যার C1 আর C3 যোগ করে 2 দিয়ে ভাগ করতে পাওয়া যাবে। এই যোগ করলে তো ফার্স্ট কম্পোনেন্টটা যোগ করলে তো 3 কে 2 দিয়ে ভাগ করলে আবার 2.5 হয়ে যাবে।
আর এদিকে 9 বাই না ভাগ করলে হচ্ছে, তুই কোনটা বলছো বলতো? ও আচ্ছা, C1 আর C3। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট 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 কারেক্ট, সরি সরি। সো বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি এখানে C1 প্লাস C3 ইজ ইকুয়ালস টু 2C2, তাই তো? তো এই যে একটা লিনিয়ার কম্বিনেশন এক্সিস্ট করছে, এখান থেকেই আমরা বলতে পারছি যে তার ডাইমেনশন 1 বা 2 হতে পারে, মানে কমে যাচ্ছে, 3-এর থেকে কমে যাচ্ছে। এবার দেখো এই দুটো ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, প্রথম দুটো, তাহলে অবভিয়াসলি ডাইমেনশন 2 হবে, ঠিক আছে? তাহলে ডাইমেনশন 2 হয়ে যাচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তাহলে একটা ফ্যাক্ট হচ্ছে এইটা, আচ্ছা দেখো, R is called row space and C is called column space. Sorry, C is called column space. তাহলে দুটোই দেখছো তাদের প্যারেন্ট স্পেস কিন্তু আলাদা, মানে রো স্পেস হচ্ছে r টু দি পাওয়ার এখানে 3 হলো, কলাম স্পেস r টু দি পাওয়ার 2 হলো। সো এদের প্যারেন্ট স্পেস ইজ ডিফারেন্ট, বাট ফ্যাক্ট ইজ ডাইমেনশন অফ রো r ইজ অলওয়েজ ডাইমেনশন অফ C হবে, এটা সব সময় হতেই হবে। হ্যাঁ, এবং এই ডাইমেনশনটাকেই আমরা কি বলি, তাহলে ডাইমেনশন অফ R ইজ কল্ড রো র্যাঙ্ক, এটাকে আমরা বলি রো র্যাঙ্ক, ঠিক আছে? এটাকে আমরা বলি কলাম র্যাঙ্ক। তার মানে অ্যাকচুয়ালি দুটো র্যাঙ্কই সমান, তাহলে দুটো র্যাঙ্কই যেহেতু সমান, তাহলে এইটাকেই আমরা বলি র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স, র্যাঙ্ক অফ এ। বোঝা গেল? তাহলে যেটাই রো র্যাঙ্ক, সেটাই কলাম র্যাঙ্ক, সেটাই হচ্ছে তোমার ম্যাট্রিক্সটার র্যাঙ্ক, ঠিক আছে? বোঝা গেল? র্যাঙ্ক সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হলো? ওকে, তাহলে এটাকেই আমরা বলছি র্যাঙ্ক। এবার কিছু ইনফরমেশন আরো দিই, তাহলে আরো স্ট্রং হবে ব্যাপারটা। দেখো, যখন তুমি একটা ম্যাট্রিক্সকে বাম দিক বা ডান দিকে গুণ করো, তখন কি হয় সেটা এবার আমরা একটু দেখবো, একটু দেখো। এবার আমরা একটু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা একটু নতুন করে দেখি। হ্যাঁ, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। সো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ভালো করে এটা অবজার্ভ করবে, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, সো আমরা একটা এক্সাম্পল হিসাবে এখানে যে কোনো একটা ম্যাট্রিক্স নিয়ে নিই, আর ওইটাই ম্যাট্রিক্স আমরা নিচ্ছি। ধরো এ ম্যাট্রিক্স যেটা নিয়েছিলাম ওখানে, সেটাই নিচ্ছি, 1 2 3 4 5 6, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি যে কোনো একটা ধরো কলাম ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি। সো লেট কলাম ভি ইকুয়ালস টু, কলামই লিখছি। তো এটা হচ্ছে, ধরো এখানে যেহেতু 3টে আছে, তাহলে আমার কলাম ম্যাট্রিক্সটাকে 3টে কম্পোনেন্ট থাকতে হবে, এক্স ওয়াই জেড, ঠিক আছে? কলামে কটা কম্পোনেন্ট হতে হবে? 3টা, তবেই আমি এ ইন্টু ভি করতে পারবো। সো নাও এ ভি আমি এবার গুণ করতে পারবো 1 2 3 4 5 6 ইজ ইকুয়ালস টু, মানে এ ম্যাট্রিক্সের কটা কলাম আছে আর এখানে কতগুলো রো থাকতে হবে, এইটাকে এবার গুণ করতে পারবো। হ্যাঁ কি না বলো? তাহলে এই জিনিসটাকে আমরা যদি গুণ করি, আমরা কি পাবো? দেখো, এইটার সঙ্গে এইটা গুণ, মানে এইরকম একটা, এইরকম আর একটা এইরকম, ঠিক? তাহলে 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু ওয়াই প্লাস 3 ইন্টু জেড, এখানেও আসছে 4 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু ওয়াই প্লাস 6 ইন্টু জেড, এই জিনিসটা আমরা পাচ্ছি। সো বেসিক্যালি এটা কি পেলাম? এইখানে পেলাম দুটো রো। এইটাকে আমি ভেঙে ভেঙে লিখতে পারি এরকম, দেখো 1 4, ওয়াই কমন নিয়ে নিলে 2 5,
জেড কমন নিয়ে নিলে 3 6 লেখা যায় কিনা বলো তো? এইটা আর এটা লিখতে পারি? যদি তোমাদের অসুবিধা হয় আমি আরেকটা স্টেপ লিখে দিচ্ছি, তাহলে আরো সুবিধা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটাকে আমি দেখো এইভাবে লিখতেই পারি, 1 ইন্টু এক্স 4 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু ওয়াই 5 ইন্টু ওয়াই প্লাস 3 ইন্টু জেড 6 ইন্টু জেড লিখতেই পারি। এবার এখান থেকে আমি এক্স, যেহেতু দুটোতেই এক্স আছে আমি এক্স কমন নিয়ে নিতে পারি। সো এটাকে জাস্ট এক্সটাকে আমি আগে লিখছি, এক্স ইন্টু মানে এক্সটা যেহেতু নাম্বার ইন্টু ভেক্টর, এইভাবে তো লিখতে হয় স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর। এখানে আমি লিখছি ওয়াই ইন্টু 2 5 আর এখানে লিখছি জেড ইন্টু 3 6 বলো লেখা যাচ্ছে? ইয়েস অর নো? তাহলে দেখো যখন আমি একটা কলাম দিয়ে ডান দিকে গুণ করছি, কি বলছি, কলাম দিয়ে যদি ডান দিকে গুণ করি তাহলে কি পাচ্ছি? তাহলে আমি কলামই পাচ্ছি। আমার রেজাল্ট কি? এইটা তো একটা কলামই, তাই না? আলটিমেটলি আমি একটা কলামই তো পেলাম। ইয়েস, দিস ইজ এ কলাম ভেক্টর। এন্ড এইটা কি? এইটা হচ্ছে এই যে কলামগুলো এখানে ছিল 1 4 2 5 3 6, এখানে দেখো 1 4 2 5 3 6, ওই কলামগুলোরই লিনিয়ার কম্বিনেশন, ঠিক? এবং তার কোফিসিয়েন্ট গুলো কোথা থেকে আসছে? কোফিসিয়েন্ট গুলো আসছে যে কলাম দিয়ে গুণ করলাম তার কম্পোনেন্ট গুলোই হচ্ছে তার কোফিসিয়েন্ট। কি বোঝা গেল? তাহলে জিনিসটা কি দাঁড়ালো, যে আমি যখন একটা ম্যাট্রিক্সকে একটা কলাম দিয়ে ডান দিক দিয়ে গুণ করছি, ইম্পর্টেন্ট যে আমরা ডান দিক দিয়ে যখন গুণ করছি তখন আমরা রেজাল্ট কি পাচ্ছি? যে ম্যাট্রিক্সটার যে কলামগুলো ছিল তারই লিনিয়ার কম্বিনেশন করে একটা যে নতুন কলাম হলো সেটা। ইয়েস অর নো? বুঝতে পারলে? তাহলে এই জায়গাটা ভালো করে আমরা নোট ডাউন করে নিই। ঠিক আছে? তাহলে এইটাকে আমি একটা বক্স করে ভালো করে এটাকে বুঝে নিই, কারণ এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ঠিক আছে? লিনিয়ার অ্যালজেব্রা বোঝার, যে এখান থেকে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা কেন কি হয়। যে when we multiply a matrix with a column vector, let's say V, ম্যাট্রিক্সটাকে নাম দিয়ে দিচ্ছি A, from right side, very very important, হ্যাঁ, যেটা রাইট সাইড দিয়ে আমরা গুণ করছি। যখন আমরা একটা ম্যাট্রিক্সকে একটা কলাম ভেক্টর দিয়ে ডান দিক থেকে গুণ করি তখন কি হয়? দেন the resultant is a column, সেটা একটা কলামই পাই, which is linear combination of the columns of linear combination of the columns of A and coefficients are the elements of V. ঠিক আছে? দেখো ঠিকঠাক বোঝা গেল কিনা যেটা লিখলাম? হ্যাঁ, এই জিনিসটা কি আগে অবজার্ভ করেছিলে কেউ? ওকে, তোমরা লিনিয়ার অ্যালজেব্রার একটা হফম্যান কুঞ্জ নাম শুনেছো?
সেই বইটা এই এই জায়গা থেকে শুরু করা হয়, ঠিক আছে? ওরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন থেকে বইটাই শুরু করছে। কতটা গুরুত্বপূর্ণ ভাবো কনসেপ্টটা। এবং এইটা গুরুত্বপূর্ণ এতটাই যে এটা অনেক সময় শর্টকাট মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও আমাদের খুব হেল্পফুল হয় আর কি। সো যেমন ধরো, আচ্ছা এটা এটা হলো রোয়ের কলামের জন্য। সিমিলারলি আমরা রোয়ের জন্য কি হবে, রোয়ের জন্য বাম দিক থেকে গুণ করতে হবে, বাম দিক থেকে আমরা রো গুণ করব, ঠিক আছে? সো বেসিক্যালি একদম কপি করে লেখা যায়। সো when we multiply a matrix A with a row vector ধরো এটাকে ভি লিখছি, আচ্ছা ভি না দিয়ে ডাব্লিউ লিখছি, ধরো তোমাদের from left side, then the resultant is a row which is a linear combination of the rows of A and coefficients are the elements of W, ঠিক আছে? তো এক্সাম্পল দেখো, তাহলে আরো অনেক বুঝতে পারবে। এক্সাম্পল লিখতে গিয়ে এলিমেন্ট লিখতে, ঠিক আছে? তো এখানে ধরো একটা ম্যাট্রিক্স আমি নিচ্ছি, ধরো ওটাই নিচ্ছি 1 2 3 4 5 6। এবার ধরো আমরা ভি রো কলাম নিচ্ছি, ধরো তিনটে কম্পোনেন্ট থাকবে, ধরো 1 2 আর 0 নিয়ে নিচ্ছি, মাঝখানে 0 নিয়ে নিচ্ছি। তাহলে এ ভি কত হবে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ভি। তাহলে এ ভি ইজ বেসিক্যালি, দেখো আমরা যদি তাহলে 1 ইন্টু ফার্স্ট কলাম, সো এটা বেসিক্যালি 1 4, 1 ইন্টু ফার্স্ট কলাম প্লাস 0 ইন্টু সেকেন্ড কলাম, তাহলে লেখার দরকার নেই, প্লাস 2 ইন্টু থার্ড কলাম, তাহলে এটা এর সঙ্গে জাস্ট 2 গুণ করে লেখো, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে অ্যান্সার হয়ে গেল 7 16। দেখো হলো, বুঝলে কি বুঝলে না বলো? এটা আমি একবারেও করতে পারতাম যদি মনে মনে করি। এখানে এটাকে 1 দিয়ে গুণ করতে হবে, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা 1 প্লাস এটা ডবল, তাহলে 1 প্লাস 6 4 প্লাস 12 16, ঠিক আছে? বুঝলে? একই রকম ভাবে যদি এবার আমরা ডাব্লিউ একটা রো ভেক্টর নিয়ে নিই, তাহলে রো ভেক্টরে আমার দুটো কম্পোনেন্ট দরকার, ঠিক? কারণ এখানে যেহেতু দুটো রো, এখানে দুটো কলাম দরকার, তার মানে বেসিক্যালি এখানে দুটো কম্পোনেন্ট দরকার। তো কি সেটা নেব, ধরো আমি 0 1 নিলাম, 0 1, তাহলে ডাব্লিউ এ কত হবে, তাহলে বেসিক্যালি 0 ইন্টু ফার্স্ট রো 1 ইন্টু সেকেন্ড রো, তার মানে এটা আসবে 4 5 6। দেখো একবারে অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? আমি যদি নিতাম ডাব্লিউ ইকুয়ালস টু 1 1, তার মানে কি ডাব্লিউ এ আসতো 1 ইন্টু ফার্স্ট রো সেকেন্ড 1 ইন্টু, মানে এই দুটোকে যোগ করে দিতে হবে, তাহলে এটা আসতো 5, যোগ করে দাও জাস্ট 5 7 9। দেখো বুঝতে পারলে কনসেপ্টটা? বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করো ফটাফট। ক্লিয়ার কি ক্লিয়ার না? ওকে ক্লিয়ার, ঠিক আছে। এবার আচ্ছা, তো হ্যাঁ, এবার ধরো এখানে তো একটা
কলাম দিয়ে গুণ করলাম। এবার যদি দুটো কলাম দিয়ে গুণ করি তাহলে কি হবে, মানে বেসিক্যালি একটা ম্যাট্রিক্সকে আরেকটা ম্যাট্রিক্স দিয়ে যদি গুণ করি তাহলে কেসটা কিরকম হবে, ঠিক আছে? তো যেমন ধরো এখানে আমি দুটো রো নিয়েছি, 0 1 আর একটা 1 1, এই দুটোকে যদি আমি পাশাপাশি লিখে তাহলে তো ম্যাট্রিক্স হয়ে গেল, ইয়েস অর নো? তাহলে ধরো এই ম্যাট্রিক্সটা দিয়ে যদি আমি গুণ করি 0 1 1 1, তাহলে তো এবার এই ম্যাট্রিক্সটাকে গুণ করলাম, ঠিক? তাহলে বেসিক্যালি প্রথমে আমি এই রোটাকে দিয়ে গুণ করে ফার্স্ট রো হবে, তাহলে ফার্স্ট রো হবে আমার 4 5 6, দ্যাট ইজ দ্য 0 ইন্টু ফার্স্ট রো 1 ইন্টু সেকেন্ড রো, তাহলে সেকেন্ড রোটা থেকে গেল। এবার 1 ইন্টু ফার্স্ট রো 1 ইন্টু সেকেন্ড রো, দুটোকে তাহলে যোগ করে দেবো, তাহলে এটা হয়ে যাবে আমার 5 7 9। দেখো বুঝলে কিনা? তাহলে দেখো বাঁ দিক দিয়ে যদি আমরা গুণ করছি তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, যে প্রথম রোটা এটাও হচ্ছে ওই এই ম্যাট্রিক্সেরই রো গুলোর কম্বিনেশন, সেকেন্ড রোটাও এই রো গুলোরই কম্বিনেশন। তার মানে আলটিমেটলি যে নতুন ম্যাট্রিক্সটা আমি পেলাম তার রো গুলো অরিজিনাল ম্যাট্রিক্সেরই রো গুলোর কম্বিনেশন, ইয়েস অর নো? সো এই জিনিসটা ভাবো যে তাহলে রো স্পেস, তাহলে এটাকে আমি এজ এ থিওরেম আকারে লিখি, ঠিক আছে? থিওরেম আকারে লিখলে কি আসে, যে দ্য রো স্পেস অফ P ইন্টু এ, পিটা যে কোনো একটা ম্যাট্রিক্স যেটাকে আমরা বাঁ দিক দিয়ে গুণ করছি, এর বাঁ দিক দিয়ে গুণ করছি, রো স্পেস অফ পি এ ইজ এ সাবস্পেস অফ রো স্পেস অফ এ। বলতে পারি না পারি না? দেখো সবাই দেখো ভালো করে বোঝো, হ্যাঁ খুব জটিল জিনিস নেই, একদম সহজভাবে বোঝালাম, ইয়েস অর নো? এই জায়গাটা বুঝতে কঠিন লাগলো? কারো যদি কঠিন লেগে থাকে আমাকে আরেকবার বলো, আমি আরেকবার ধরে বোঝাচ্ছি। খুব সুন্দর জিনিস কিন্তু এটা। সিমিলারলি যদি আমি ডান দিক দিয়ে গুণ করতাম তাহলে কিন্তু কলাম স্পেস আসতো, ঠিক আছে? এটা মাথায় রাখবে যে ডান দিক দিয়ে গুণ করলে কলাম স্পেস, বাঁ দিক দিয়ে গুণ করলে রো স্পেস, ঠিক আছে? তাহলে এখান থেকে আরেকটা তাহলে রেজাল্ট আমরা পাই, যেহেতু এটা সাবস্পেস হচ্ছে, ঠিক? আচ্ছা এর যে রো স্পেস, তাহলে রো স্পেসের যেটা ডাইমেনশন সেটাকে আমরা কি বলি বলো? যেটা রো স্পেসের ডাইমেনশন সেটাকে আমরা কি নাম দিয়েছি? ইয়েস বদরুদ্দিন, ঠিক বলেছো, রো র্যাঙ্ক। আমরা শুধু র্যাঙ্ক কিন্তু বলছি না, ওটা হলো রো র্যাঙ্ক। এটা অবশ্যই র্যাঙ্কের সঙ্গে সমান, বাট এটাকে আমরা শুধু রো র্যাঙ্ক বলবো। যেটা হচ্ছে রো স্পেসের ডাইমেনশন সেটাই হচ্ছে রো র্যাঙ্ক, হুইচ ইজ অলসো ইকুইভ্যালেন্ট টু র্যাঙ্ক, ঠিক আছে? তাহলে এই রো স্পেস অফ পি এ, তার মানে রো র্যাঙ্ক অফ পি এ is definitely less than row rank of A। তাহলে এখান থেকে নেক্সট রেজাল্ট আমরা পাই যে row rank of PA is less than equals to row rank of A, always true, কারণ এর রো স্পেসটা এর
এর রো স্পেসের সাবস্পেস হয়ে যাচ্ছে, যার ফলে রো র্যাঙ্ক অফ PA is less than equals to rank of row rank of A. No doubt about it. এখানে কোনো সন্দেহই নেই, ঠিক? আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন হচ্ছে যে এরা কখন ইকুয়াল হতে পারে, ঠিক? তাহলে মানে এই যে রো, এখানে যে আমি কম্বিনেশন গুলো পেলাম, এখানে যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, এতে যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে কি এখানেও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে? তার গ্যারান্টি আছে? নেই। কখন গ্যারান্টিটা হবে সেইটা এবার আমরা বুঝবো, ঠিক আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে পিটাকে তুমি যা খুশি নিতে পারো, যাতে জাস্ট গুণ করা গেলেই হলো, কিন্তু তোমাদের মেনলি যেটা দরকার হচ্ছে সেটা এখানে স্কোয়ার ম্যাট্রিক্স নিলেই হবে, ঠিক আছে? অলদো ইট ইজ নট নেসেসারি যে স্কোয়ার ম্যাট্রিক্সই নিতে হবে, সেটার কোনো দরকার নেই, বাট স্কোয়ার ম্যাট্রিক্স নিলে আমরা আরো কিছু এক্সট্রা থিওরি অ্যাড করতে পারি, ঠিক আছে? সো দেখো নেক্সট রেজাল্ট তাহলে কি হচ্ছে, কখন ইকুয়াল হবে তার কন্ডিশন। if P is invertible, ঠিক, then row rank of, তখন দুটো র্যাঙ্ক, তখন দুটো র্যাঙ্ক কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। দেন রো র্যাঙ্ক অফ PA ইকুয়ালস রো র্যাঙ্ক অফ A। কেন হচ্ছে এটা? এটা খুব সহজেই আমরা বুঝতে পারবো যে পিটা যখন ইনভার্টেবল, তাহলে দেখো রো স্পেস, আমরা যদি জাস্ট রো স্পেস অফ A, এটা হচ্ছে রো স্পেস অফ A, ঠিক আছে? তাহলে অবভিয়াসলি এইটাকে লেখা যাবে রো স্পেস অফ, যেহেতু পিটা ইনভার্টেবল, P ইনভার্স PA, হ্যাঁ কি না বলো? লেখা যাবে কিনা? যেহেতু পিটা ইনভার্টেবল, P ইনভার্স পিটা আইডেন্টিটি, সো আইডেন্টিটি ইনটু A মানে এই থাকলো, ঠিক? তাহলে এইটা আবার সাবস্পেস অফ, তাহলে এটাকে আমি লিখতে পারি সাবস্পেস অফ রো অফ PA, কারণ এটাকে আমি ভাবতে পারি PA এর সঙ্গে P ইনভার্স গুণ করা হয়েছে, তো সামথিং যদি বাঁদিকে গুণ করা হয় তো এই জিনিসটা তো হয়, মানে PA সাবস্পেস অফ A, তাহলে P ইনভার্স PA সাবস্পেস অফ PA, এটা লেখা যায়। আবার PA সাবস্পেস অফ একই রকম ভাবে রো অফ A, রো স্পেস অফ A। তাহলে দেখো বাঁদিকেও রো স্পেস দিয়ে শুরু করেছিলাম, ডান দিকেও রো স্পেস অফ A, তার মানে সবগুলো কি হলো? ইকুয়াল হয়ে গেল না? তাহলে রো স্পেস অফ A ইজ সেম অ্যাজ রো স্পেস অফ, এখান থেকে ইমপ্লাই করছে যে রো স্পেস অফ A ইজ ইকুয়ালস টু রো স্পেস অফ PA। তার মানে কি দুটো ডাইমেনশনও সমান, অতএব রো র্যাঙ্ক ইকুয়ালস টু রো র্যাঙ্ক অফ A, রো র্যাঙ্ক অফ PA ইকুয়ালস টু রো র্যাঙ্ক অফ A, ঠিক? তার মানে যদি একটা ইনভার্টেবল ম্যাট্রিক্স দিয়ে গুণ করা যায় বাঁ দিক দিয়ে, সিমিলারলি ফর কলামস সবগুলো চলে আসবে, তখন কিন্তু র্যাঙ্কটা ইকুয়ালি থাকে। তাহলে এখান থেকে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, এটাকে যদি এবার আমি এতে কনভার্ট করি, যে দেখো এখান থেকে আরেকটা জিনিস আমরা লিখতে পারি, theorem. So if the rows of A are linearly independent and P be an invertible matrix, then rows of PA are also linearly independent, ঠিক কিনা বলো? তাহলে একটা ইনভার্টেবল ম্যাট্রিক্স দিয়ে যদি আমি বাম দিকে গুণ করি, তাহলে যে নতুন রো গুলো আমরা পাবো তারাও কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টই থাকছে,
কারণ অরিজিনালি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ছিল, তাহলে র্যাঙ্কটা কি ছিল, যটা রো ছিল ততই র্যাঙ্ক ছিল। আবার নতুন করে যখন তুমি রো পি দিয়ে গুণ করলে তারপরে ততগুলোই র্যাঙ্ক, মানে ততগুলোই তোমার রো থাকছে এবং তার র্যাঙ্কও যেহেতু সমানই থাকছে, সুতরাং তারাও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টই থাকছে। বোঝা গেল? তাহলে এই রেজাল্টটাও আমরা বলতে পারি। ঠিক, আচ্ছা। ওকে, আচ্ছা। নেক্সট হচ্ছে রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সের ডেফিনেশন। এবার হচ্ছে ডেফিনেশন। আচ্ছা, এইটার আসার আগে আমি আরেকটা বলে দিচ্ছি স্টার দিয়ে, যে অল দিস রেজাল্টস can also be said for column space। ঠিক, তাহলে কলামের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমরা ডান দিক দিয়ে গুণ করবো। তো ডান দিক দিয়ে যদি ইনভার্টেবল ম্যাট্রিক্স দিয়ে গুণ করি তাহলে কলাম র্যাঙ্ক চেঞ্জ হবে না। ঠিক আছে, সবগুলো রেজাল্ট এখানে যা যা বললাম, এখান থেকে যা যা কনসেপ্ট আমি ডিক্লেয়ার করলাম সবগুলোই কিন্তু কলামের ক্ষেত্রে খাটবে, হ্যাঁ কি না? বোঝা গেল? এবার আসছি একটা ডেফিনেশন। রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স। রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স মানে দুটো ম্যাট্রিক্সকে কখন রো ইকুইভ্যালেন্ট বলবো। ঠিক আছে, সো টু matrices A and B are said to be row equivalent if their row spaces are same। if their row spaces are সেম, যদি তাদের রো স্পেসেস আর সেম। এটা একটা ডেফিনেশন। অল্টারনেটিভলি there exists p non singular মানে ইনভার্টেবল such that b equals pa। মানে বাম দিক দিয়ে p দিয়ে গুণ, মানে ইনভার্টেবল ম্যাট্রিক্স দিয়ে যদি আমরা গুণ করছি তাহলে রো স্পেস চেঞ্জ হচ্ছে না, দুটোর রো স্পেস সেম থেকে যাচ্ছে। সো pa আর a রো স্পেস সেম, তার মানে b মানেই তো pa, তাহলে b আর a রো স্পেস সেম হয়ে যাচ্ছে যদি a কে আমরা একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স দিয়ে গুণ করি। ঠিক আছে, তার মানে a আর b ইজ রো ইকুইভ্যালেন্ট if there exists a p non singular such that pa equals to b। বোঝা গেল? Similarly, column equivalent, A, B are called column equivalent if there exists Q non-singular such that b equals to a q। এটা কিন্তু ডান দিক দিয়ে হবে, যেহেতু কলামের গল্প ডান দিক দিয়ে গুণ হবে। বোঝা গেছে? ক্লিয়ার অর নট? ঠিক আছে, ওকে। চলো, এবার আমরা যেটা বোঝাবো, I think it is the best time
টু ইন্ট্রোডিউস রো অপারেশন। যদি আমরা আগে ইউজ করেছি রো অপারেশনের, এখন তাও একবার আমি রো অপারেশন আলাদা করে বোঝাই। আচ্ছা, এখানে আরেকটা ডেফিনেশন আমি বলি। Two matrices are called equivalent, just equivalent, না রো না কলাম, ঠিক আছে? Two matrices are called equivalent if there exist P, Q, both non-singular, such that B equals to, কি লিখবো বলো তো? B equals to কি লিখবো? কি লিখবো? B equals to গেস করো, গেস। রো ইকুইভ্যালেন্ট হলে কি হয়, কলাম ইকুইভ্যালেন্ট হলে কি হয়, তাহলে দুটোই একসঙ্গে যদি ধরি তাহলে কি হওয়া উচিত? এটা কোথায় গেল? পি এ কিউ, পি ইকুয়ালস টু পি এ কিউ, ঠিক আছে? একটা বাঁ দিক দিয়ে গুণ করবো, একটা ডান দিক দিয়ে গুণ করবো। হ্যাঁ, আমি কিন্তু এখানে কোথাও অর্ডার মেনশন করিনি, কার অর্ডার কি হবে, সেটা যাতে গুণ করা যায় ওইভাবে অর্ডারটা হবে, ঠিক আছে? ওটা নিয়ে কোনো ম্যাটার নেই। এ আর বি এর অর্ডার সেম হতে হবে, যেহেতু পি কিউ নন সিঙ্গুলার আছে, মানে স্কোয়ার ম্যাট্রিক্স, তো সবগুলো অর্ডার সেম হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ভালো কথা। নেক্সট টপিক হচ্ছে এলিমেন্টারি। আচ্ছা, এটাকে আমি, ও আমার টার্গেট থেকে বেশি হয়ে গেল। তো এবার আমি শুরু করব এলিমেন্টারি রো অপারেশন। এলিমেন্টারি রো ভার্সেস কলাম, মানে সিমিলার জিনিস, তুমি ওটা যে কোনো ভাবে করতে পারো। একটা বুঝলেই আরেকটা মানে সিমিলারলি তুমি ওটা করতে পারবে, ঠিক আছে? তো দেখো, তিন ধরনের রো অপারেশন হয় এলিমেন্টারি রো অপারেশন, আর থ্রি টাইপস, তিন ধরনের হয়। সো যদি এখানে আমি লিখি রো অপারেশন, এটা হচ্ছে তিন প্রকারের হয়। কি কি? প্রথমটা হচ্ছে আর আই জে, মানে কি আই রো আর জে রো ইন্টারচেঞ্জ। হ্যাঁ, এটা দেখেই বুঝে যাবে, আমি জাস্ট বলে দিচ্ছি, এটা বুঝে যাবে। আর একটা হচ্ছে কি কে টাইমস আর আই, মানে আইথ রোকে ধরো আমি একটা কে দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, এটা একটা রো অপারেশন, এটা একটা রো অপারেশন। আর তিন নম্বর রো অপারেশন কি হচ্ছে, যে আর আই প্লাস কে টাইমস আর জে, তাহলে জেথ রো এর সঙ্গে কে যোগ করা হলো, সেইটা মানে কে গুণ করে, মানে কে মাল্টিপল অফ আর জেথ রো, সেটা আর আই এর সঙ্গে চেঞ্জ মানে যোগ করে দিলাম, তাহলে কি হলো আইথ রোটা চেঞ্জ হয়ে কি হলো
আর এখানে চেঞ্জ হচ্ছে কি ith রো চেঞ্জ হচ্ছে, মানে যেটা ছিল তার সঙ্গে কে মাল্টিপল অফ দ্য jth রো, এই তিনটে অপারেশন হচ্ছে। ঠিক আছে, এই তিনটে অপারেশন হচ্ছে, এই তিনটাই হচ্ছে আমাদের এলিমেন্টারি রো অপারেশন। এইগুলোকে তুমি পরপর আগে পরে করে যে কোনোটা তুমি যতগুলো খুশি অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এবার দেখো তো আচ্ছা, রো অপারেশন তো তোমরা অলরেডি জানো। আমি যেটা তোমাদেরকে বোঝাতে চাইছি যে রো অপারেশন জিনিসটা কি, সো এই জিনিসটা বুঝবে। আচ্ছা, এবার আমি আসছি এলিমেন্টারি ম্যাট্রিক্স এর ডেফিনেশন। নেক্সট ডেফিনেশনটা হচ্ছে এলিমেন্টারি ম্যাট্রিক্স। এলিমেন্টারি ম্যাট্রিক্স এটা কি জিনিস? সো এলিমেন্টারি ম্যাট্রিক্স মানে তুমি যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স নাও, তার উপরে যদি এলিমেন্টের এই রো অপারেশন গুলো অ্যাপ্লাই করো, তাহলে যে ম্যাট্রিক্স পাবে সেটাকে বলা হচ্ছে এলিমেন্টারি ম্যাট্রিক্স। সিম্পল কথা। সো লেট আস টেক আই ইজ ইকুয়ালস টু, আমরা জাস্ট 3/3 ম্যাট্রিক্স নিচ্ছি 1 0 0 0 1 0 0 0 1। ঠিক, ওকে। আচ্ছা, এবার আমরা এর উপরে অ্যাপ্লাই করছি আর 2 3, ও সরি এখানে ভুল লিখেছি, এটা 1 হবে। হ্যাঁ, এটা হচ্ছে 2 3। তাহলে 2 3 অ্যাপ্লাই করা মানে কি, সেকেন্ড রো আর থার্ড রো ইন্টারচেঞ্জ করা হচ্ছে, ইয়েস অর নো? তাহলে আমরা কি পাবো, 1 0 0 0 0 1 0 1 0, ইয়েস অর নো? এইটাকে আমরা নাম দিচ্ছি কি, এইটার সঙ্গে সিমিলারিটি রেখে এটার নাম দিচ্ছি আমরা E23। এটাকে নাম দিচ্ছি E23। বোঝা গেল? এটাকে নাম দিচ্ছি E23। তাহলে এইটা একটাকে বলা হচ্ছে, এইটা একটা এলিমেন্টারি ম্যাট্রিক্স। এলিমেন্টারি, এটা একটা এলিমেন্টারি ম্যাট্রিক্স। সিমিলারলি আইডেন্টিটির উপরে আবার যদি আমি অন্য অপারেশন গুলো সবগুলো একটা একটা করে আমি অ্যাপ্লাই করে দেখি। এবার ধরো আমি এখানে লিখলাম 3 ইন্টু আর 2, তার মানে সেকেন্ড রোকে 3 দিয়ে গুণ করা হলো, তাহলে আমি কি পাবো, 1 0 0 0 3 0 0 0 1। এইটাকে আমি লিখবো 3 এটা বেসিক্যালি 3 কি লিখবো, 3 E2 না E2 of 3, এটা বোধহয় E2 of 3 লেখে। আমি দাঁড়া এটা একটু দেখে নিচ্ছি, এটাকে এক্স্যাক্টলি সিম্বলটা কি ইউজ করে, হ্যাঁ মাপার বই কি ইউজ করছে আমি সেটাই ফলো করব। সো জাস্ট এ সেকেন্ড, আমাকে একটু টাইম দাও। এগুলো খুব স্ট্যান্ডার্ড নোটেশন, কোথাও তো ইউজ হয় না তেমন, সেই জন্যই জাস্ট তোমাদের বোঝানোর জন্য। কোথায় গেল, হ্যাঁ ঠিকই বলেছিলাম, এটা হচ্ছে E2 of 3, একদম কারেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে E2 of 3 মানে হচ্ছে 3 দিয়ে গুণ করা হলো কাকে, 2 নম্বর রোকে, তাহলে এটা হয়ে গেল E2 of 3। আচ্ছা, নেক্সট আরেকটা হচ্ছে এই টাইপের অপারেশন দিলে কি হচ্ছে, তো সেইটা অ্যাপ্লাই করি। সো I equals to 1 0 0 0 1 0 0 0 1, তার উপরে আমরা অ্যাপ্লাই করছি ধরো R2 প্লাস, এবার আমি 4 R3 করে দিচ্ছি, মানে 3 নম্বর রোকে 4 দিয়ে গুণ করে যেটা পেলাম সেইটা সেকেন্ড রো এর সঙ্গে যোগ করে দেবো, তাহলে যেটা আমরা পাবো এখানে হবে 1 0 0, ফার্স্ট রো আনচেঞ্জ থাকবে, আর এটার সঙ্গে এটাকে নিচেরটাকে লাস্টেরটাকে 3 4 দিয়ে গুণ করব আর এটার সঙ্গে যোগ করবো, তো এটা আমরা পাবো 0।
এটা 1 প্লাস 0ই থাকবে, 1ই থাকবে। এটা হয়ে যাবে 0 প্লাস 4, তার মানে এটা হয়ে যাবে 4, আর এটা থাকবে আনচেঞ্জ। এইটাকে আমরা কি নাম দিচ্ছি? এটাকে দাঁড়াও, এইটাকে আমরা কি নাম দিচ্ছি? এখানে যেটা চেঞ্জ হলো সেটা আগে 2 3 4, মানে 4 দিয়ে গুণ করলাম 3 নম্বরটাকে, সেটা 2 এর সঙ্গে যোগ করলাম, তাহলে E234। তাহলে চেঞ্জ হলো 2 নম্বরটা। কি বোঝা গেল কি বললাম? চেঞ্জ হলো 2 নম্বরটা। তাহলে এইটা চেঞ্জ হচ্ছে কিন্তু, আর এইটা মাল্টিপ্লাই এখানে অ্যাড করছি। ঠিক আছে, তাহলে এই 3 ধরনের আমরা এলিমেন্টারি ম্যাট্রিক্স পেলাম। আচ্ছা, এবার প্রশ্ন করতে পারো যে স্যার এলিমেন্টারি ম্যাট্রিক্সের কি দরকার, আমরা রো অপারেশন করেই তো কাজ হচ্ছে। হ্যাঁ, ঠিকই আছে, তো এটা জাস্ট একটা ইকুইভ্যালেন্স দেখানোর জন্য এটা বলা হচ্ছে আর কি। সো জিনিসটা আমি তোমাকে এক্সপ্লেন করি যে বেসিক্যালি যে অ্যাপ্লাইং রো অপারেশন, আচ্ছা আরেকটা জিনিস, যে এই জিনিসগুলো যেহেতু রো অপারেশন হলো, সিমিলারলি তুমি কলাম অপারেশনের ক্ষেত্রেও এই সেম সিমিলার জিনিস ডিফাইন করতে পারো। কলাম অপারেশনের ক্ষেত্রেও আমরা জাস্ট রো অপারেশনের জন্য এটা বলছি। সো অ্যাপ্লাইং রো অপারেশন অন এ ইজ সেম অ্যাজ multiplying a by elementary matrix of same type from left, কারণ যেহেতু রো অপারেশন তোমাকে লেফট সাইডে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, সো রো অপারেশন করা আর এলিমেন্টারি ম্যাট্রিক্স দিয়ে গুণ করা এটাকে একই ব্যাপার। ঠিক আছে, তো একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা আমরা বুঝি। ঠিক, আমরা ছোট একটা এক্সাম্পল নিয়ে জিনিসটা ভিজুয়ালাইজ করব। সো লেট আস টেক এনি এ। সো যে কোনো একটা এ ম্যাট্রিক্স তুমি নিয়ে নাও, কি নেবে বলো? 1 2 3 4 5 6 7 8 9, এর উপরে আমরা একটা ধরো অপারেশন করছি R2 3, মানে জাস্ট এই দুটোকে চেঞ্জ করা হচ্ছে। সো 1 2 3 7 8 9 1 4 5 6, তাই হলো। আচ্ছা, এগেইন এবার R23 মানে E23, তাহলে E23 দিয়ে যদি আমি গুণ করি, দেখো একই জিনিস পাবো, E23 ইন্টু এ, তার মানে কি E23 মানে কত 1 0 0, আর এই অপারেশনটা আমরা আইডেন্টিটির উপরে করছি, তাহলে এটা হচ্ছে 0 0 1 0 1 0 0, এই সরি 0 1 0 0 1 0, তাহলে এটাই হচ্ছে E23 ইন্টু এ 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, এবার আমরা কি বললাম যে রো ম্যাট্রিক্স দিয়ে গুণ করা মানে হচ্ছে এই রো, তাহলে 1 0 0 দিয়ে গুণ করা মানে কি 1 ইন্টু ফার্স্ট রো, 0 ইন্টু সেকেন্ড রো, 0 ইন্টু থার্ড রো, তার মানে 1 ইন্টু ফার্স্ট রোটাই থাকছে, তার মানে 1 2 3 থাকছে। এটা হচ্ছে 0 0 1, তার মানে 0 ইন্টু ফার্স্ট রো, 0 ইন্টু সেকেন্ড রো, 1 ইন্টু থার্ড রো, তার মানে থার্ড রোটা থাকবে, আর এখানে হচ্ছে সেকেন্ড রোটা থাকবে একই রকম ভাবে। তাহলে দেখো একই জিনিসই পাচ্ছি। দেখো, তাহলে একটা ম্যাট্রিক্সের উপরে রো অপারেশন করা মানে আমরা তার উপরে এলিমেন্টারি ম্যাট্রিক্সের গুণ করা, একই জিনিস, দুটো আলাদা নয়। এটা তুমি যে কোনো এলিমেন্টারি ম্যাট্রিক্সের জন্য করে দেখতে পারো, যে কোনো অপারেশনের জন্য এই জিনিসটা ভ্যালিড।
কি বোঝা গেল? তার মানে দেখো কয়েকটা অপারেশন যদি তুমি পরপর করা, মানে কি কয়েকটা এলিমেন্টারি অপারেশনকে পরপর গুণ করা, প্রথমে আমি এটা দিয়ে গুণ করলাম, তারপরে বাঁ দিকে আরেকটা গুণ করো, তারপরে বাঁ দিকে আরেকটা গুণ করো, এরকম। এই হচ্ছে তাহলে effect of row operations is same as applying multiplying by elementary matrices one by one। ঠিক আছে, কিন্তু বাঁ দিক থেকে শুরু করতে হবে। এটা হচ্ছে এলিমেন্টারি ম্যাট্রিক্সের গল্প। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। তাহলে আচ্ছা এবার এলিমেন্টারি ম্যাট্রিক্সের কাজ কি, সরি এলিমেন্টারি রো অপারেশন গুলোর কাজ কি? রো অপারেশন দিয়ে কি কি হয়, মানে তোমার লিনিয়ার অ্যালজেব্রায় অনেক কিছু হয়। হ্যাঁ, ইউ ক্যান ফাইন্ড ইনভার্স ফ্রম রো অপারেশন। ঠিক আছে, ইনভার্স বের করতে পারো, তারপরে র্যাঙ্ক বের করতে পারো, তুমি চাইলে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারো। তাহলে কত কিছু আছে, অনেক কিছু আছে। আমাদেরকে প্রথমে এই জিনিসগুলো ধাপে ধাপে শিখতে হবে। এবার আমরা এখন কি শিখবো বলো তো? দেখো প্রথমে কয়েকটা ডেফিনেশন ভালো করে আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা আমরা প্রথমে এলিমেন্টারি অপারেশন শিখলাম, ভালো কথা। এবার একটা ম্যাট্রিক্সকে যখন আমরা রো অপারেশন দিচ্ছি, তাহলে যেটা হলো বেসিক্যালি কি হচ্ছে যে এলিমেন্টারি, আচ্ছা প্রত্যেকটা এলিমেন্টারি ম্যাট্রিক্স কিন্তু আবার ইনভার্টেবল, এটা একটা ফ্যাক্ট। এটা আমি এখানে বলিনি, বাট দিস ইজ এ ফ্যাক্ট, ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যে এভরি এলিমেন্টারি ম্যাট্রিক্স ইজ নন সিঙ্গুলার। কারণ কি? কারণ দেখো প্রত্যেকটা অপারেশনই হচ্ছে তুমি রিভার্স করতে পারো। তবে রিভার্স অপারেশনটাও একটা এলিমেন্টারি রো অপারেশন। সো একটা ম্যাট্রিক্সকে তুমি আবার রিভার্স দিলে আবার আগেরটাই ফিরে যেতে পারো। তার মানে আইডেন্টিটির উপরে তুমি যখন একটা অপারেশন করলে, তার মানে একটা এলিমেন্টারি ম্যাট্রিক্স পেলে, তারপরে আরেকটা এলিমেন্টারি অপারেশন গুণ করে তুমি আবার আইডেন্টিটি ফিরে পাচ্ছ। সো বেসিক্যালি দুটো এলিমেন্টারি ম্যাট্রিক্সের গুণফল আইডেন্টিটি বানাতে পারছো, যার ফলে কি হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টারি অপারেশন বা এলিমেন্টারি ম্যাট্রিক্স ইজ নন সিঙ্গুলার। ঠিক আছে, এটা একটা ভালো ফ্যাক্ট। আচ্ছা এবার আসছি আমরা একটা রো রিডিউসড সেট ডেফিনেশন। মানে ভালো করে বুঝতে গেলে এই ডেফিনেশন গুলো আমার মনে হয় জানা ভালো। তবে এগুলো দিয়ে কোশ্চেন্স খুব কম আসে, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এটা জানা থাকলে তোমার সুবিধা আর কি। তো আমি চাইছি যে তোমরা একটু এখন টাইম আছে আমাদের হাতে, ঠিক আছে, তো অত তাড়াহুড়ো করার দরকার নেই, তো আমরা এগুলো একটু ডিটেলসেই জানি। হ্যাঁ, লিনিয়ার অ্যালজেব্রাটা তাহলে তোমাদের খুব ভালো করে হয়ে যাবে। মানে কয়েকটা জাস্ট ডেফিনেশনই এক্সট্রা হচ্ছে, কিন্তু জিনিসগুলো কিন্তু তোমার সবকিছুই জানতে হচ্ছে। আচ্ছা রো রিডিউসড কাকে বলা হচ্ছে, একটা ম্যাট্রিক্সকে কখন রো রিডিউসড বলা হচ্ছে? সো তাহলে দেখো এ ম্যাট্রিক্স এ n m by n matrix A is called row reduced if কি হয়, the first non-zero element in each non-zero row is 1। এইটাকে বলা হচ্ছে লিডিং ওয়ান। এই ওয়ানটাকে কি বলা হচ্ছে? লিডিং ওয়ান। মানে প্রত্যেকটা নন জিরো রো এর, মানে একটা রো যদি নন জিরো হয় তার প্রথম এলিমেন্টটা 1 হবে,
মানে 1 দিয়ে লিড করবে, মানে সেই জন্য লিডিং 1 বলা হচ্ছে। মানে শুরুর এলিমেন্টটা, শুরুর নন জিরো এলিমেন্টটাকে 1 হতে হবে, মানে প্রথমটা 1 হলো, তার আগের গুলো সব 0 থাকবে, এটাই হচ্ছে ব্যাপার। আর 2 নম্বর যেটা লিডিং 1 থাকবে তা সেই মানে যে 1টা কোন কত নম্বর কলামে আছে, তাহলে সেই কলামের বাকিগুলো 0 হতে হবে। সো each column containing the leading one of some row, কোন একটা রোয়ে, ঠিক আছে, has all its other elements 0। এই দুটো জিনিস স্যাটিসফাই করলে সেটাকে আমরা বলবো রো রিডিউসড ম্যাট্রিক্স, ঠিক আছে, রো রিডিউসড ম্যাট্রিক্স। এটা প্রত্যেকটা রো এর জন্য তোমাকে ভেরিফাই করতে হবে। তো একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে যে রো রিডিউসড কিনা। তো এক্সাম্পল, ধরো আমরা একটা আচ্ছা প্রথমে আইডেন্টিটি হচ্ছে সবচেয়ে একটা ইজি এক্সাম্পল, যে আইডেন্টিটি সবসময় রো রিডিউসড। কারণ দেখো এর ফার্স্ট রোটা দেখো, ফার্স্ট রোর প্রথম এলিমেন্ট কি, নন জিরো, প্রথম এলিমেন্টটাই নন জিরো এবং এটা 1, তাহলে যেহেতু এটা 1 এটাকে লিডিং 1 বলা হচ্ছে। সো এটা ঠিক আছে, এটা লিডিং 1 আছে। আচ্ছা, এবং এই যে লিডিং 1 যেটাতে আছে সেই কলাম দেখো, মানে ফার্স্ট কলামের বাকিগুলো দেখো 0 আছে। আবার সেকেন্ড রোয়ে লিডিং 1, এটা হচ্ছে লিডিং 1, এবং সেই লিডিং 1 যেখানে আছে সেই কলামের বাকি অংশগুলো 0। একই রকম ভাবে থার্ড কলামেও তাই হচ্ছে। সো এবার দেখি অন্য একটার ক্ষেত্রে, দেখি এখানে হচ্ছে 0 1। এবার দেখো এটা লিডিং 1, তার পরের গুলো যা খুশি হতে পারে কিন্তু। সো এখানে ধরো 0 2 0 1 0 0 1, এটা যেহেতু লিডিং 1 তার উপরেটা 0 হতেই হবে। আরেকটা নিয়ে নিই 1 0 0 0 1। এইটা ভালো করে অবজার্ভ করো, তাহলেই তোমার সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথম রো এর লিডিং মানে ফার্স্ট নন জিরো এলিমেন্টটাকে দেখো 1 আছে না। আমি যদি এটা দেখো, এটা হচ্ছে ফার্স্ট নন জিরো এলিমেন্ট, এটা হচ্ছে লিডিং 1 অফ দ্য ফার্স্ট রো। প্রত্যেকটা রো এর একটা করে লিডিং 1 থাকবে যদি সেটা নন জিরো রো হয়, তাহলে এটা নন জিরো রো আছে, কারণ প্রত্যেকটা এলিমেন্ট 0 নয়, এবং এর লিডিং মানে প্রথম নন জিরো এলিমেন্টটা 1 আছে, সো এটা হচ্ছে লিডিং 1। এবং এইটা কত নম্বর কলামে আছে, 2 নম্বর কলামে, তাহলে দেখো 2 নম্বর কলামের বাকিগুলো সব 0 0 আছে, দেখো 0 আছে 0 আছে 0 আছে। তাহলে এটা হলো প্রথম রো এর ক্ষেত্রে। এবার সেকেন্ড রো দেখো, সেকেন্ড রো এর এটা হচ্ছে লিডিং 1, তাহলে বাকিগুলো 0 0 আছে, মিলে গেল। থার্ড রো এর ক্ষেত্রে দেখো সবকটাই 0, সো এখানে চেক করার কিছু নেই। চলে আসি ফোর্থ রো এটা হচ্ছে লিডিং 1, তাহলে তার বাকিগুলো 0 0 আছে, সো দ্যাট ইজ ডান। বোঝা গেল? ইয়েস অর নো? বলো, বুঝতে পারলে? তাহলে রো রিডিউসড নয় এরকম একটা ম্যাট্রিক্স যদি আমি দেখাই, যে নট রো রিডিউসড, দুরকম ভাবে হতে পারে। একটা হচ্ছে লিডিং 1টা মানে লিডিং নন জিরোটা 1 হলো না, সেটা একভাবে হতে পারে। অথবা ওই যেখানে লিডিং 1 আছে তার বাকিগুলোতে তোমার সবগুলো 0 হলো না, সেটা একটা হতে পারে। সো এখানে দুরকম ভাবে হতে পারে। যেমন একটা এক্সাম্পল আমি এখানে লিখি, ধরো 0 2 0 0 0 0 0 1 0 0 1। দেখো এক্ষেত্রে দেখো এইটা হলো লিডিং নন জিরো, প্রথম নন জিরো এলিমেন্ট হচ্ছে 2 ফার্স্ট রো এর, কিন্তু এটা 2 আছে 1 নেই, সুতরাং এটা হলো না। ঠিক আবার একই রকম ভাবে যদি আমরা এটা ডিফাইন করি 0, এটাকে যদি 1 করে দিই তাহলেই সমস্যা নেই, 0 0 1
0 0 1। তাহলে এখানে কি দেখো, এখানে এটা লিডিং 1, তার নিচের গুলো সব 0, সমস্যা নেই। এখানে এটা লিডিং 1 কিন্তু তার নিচে নন জিরো আছে, সুতরাং এটা হলো না। বুঝতে পারলে কিনা প্রথমটা কেন হলো না, দ্বিতীয়টা কেন হলো না? বুঝতে পারলে? প্রথমটা কেন রো রিডিউসড হলো না আর দ্বিতীয়টা কেন হলো না, ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, এবার নেক্সট যে ডেফিনেশনটা করাবো সেটা হচ্ছে রো রিডিউস এচেলন। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে এচেলন। রো রিডিউস এচেলন। দেখো এটা, so and matrix and m and আগেরটার মতনই m by n matrix A is said to be row reduce echelon if প্রথম যেটা হচ্ছে যে A is row reduced, রো রিডিউস হতেই হবে, ঠিক আছে? মানে রো রিডিউসড যে ডেফিনেশন গুলো সেটা হতেই হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে যে there is an integer r যার ভ্যালু হবে 0 লেস দেন, মানে m হচ্ছে তোমার নাম্বার অফ রোজ, তাই না? m হচ্ছে নাম্বার অফ রোজ, তাহলে যে নাম্বার অফ রোজ এর থেকে সমান বা কম হতে পারে একটা আর আমরা একটা পাবো, such that first r rows of A are non-zero rows and remaining rows are zero rows, ঠিক আছে? মানে প্রথম এখানে দেখো ফার্স্ট কথাটা, মানে যে রো গুলো জিরো থাকবে, মানে সব একদম জিরো, কোনো নন জিরো এলিমেন্ট নেই, তারা একদম নিচে থাকবে। মানে এইখানে যেটা দেখছো, এই যে সেকেন্ড ম্যাট্রিক্সটা, এখানে দেখো আমার জিরো রোটা মাঝখানে ঢুকে আছে, ঠিক আছে? এরকম কেস হবে না, মানে জিরো রো গুলো একদম শেষে থাকতে হবে, এটা একটা কন্ডিশন বলছে। হ্যাঁ, এটাকে আমরা শর্টে বললে কি হচ্ছে যে জিরো রোজ must lie at the end। সহজ করে বললে এইটুকুই বললেই এনাফ, যে জিরো রো গুলো একদম শেষে থাকবে, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর হচ্ছে প্রত্যেকটা লিডিং ওয়ান আমরা জানি যে কোনো না কোনো কলামে থাকে। কত নম্বর কলামে আছে এই নাম্বার গুলোকে তুমি জাস্ট আইডেন্টিফাই করো। সো লেট আর প্রত্যেকটা রো এর জন্য, সো লেট ফর ইচ, সো লেট কিভাবে ডিফাইন করা যায়, let the leading one of ith row occur at
kith column, then k1 must be less than k2, less than k3, less than k4, এইভাবে। এটা আমরা প্রত্যেক আরখানা রো যেহেতু নন জিরো আছে তাদের জন্যই এটা করা হচ্ছে, ঠিক আছে। এইটার মানেটা কি? এটার মানেটা বুঝে নিই আমরা এখান থেকে। এই যে দেখো এখানে লিডিং ওয়ানটা কোথায় আছে, তার মানে কে ওয়ানটা হচ্ছে এখানে 2, কে ওয়ানটা এখানে কত 2, কে টুটা কত 1 2 3 নম্বর কলামে পেয়েছি, 2 নম্বর রো এর লিডিং ওয়ানটা 3 নম্বর কলামে পেয়েছি, সো কে টু ইজ বেসিক্যালি 3। কে ফোর তো এখানে হবেই না, কারণ এটা, আর এখানে দেখো কে আচ্ছা সরি কে থ্রি, কে ফোরটা হচ্ছে 1, তাহলে দেখো এইটা কিন্তু ইনক্রিজিং অর্ডারে নেই, মানে প্রথমে 2, তারপরে 3, তারপরে আবার 1 চলে এসছে। তো এই 1টাকে আগে হওয়া উচিত ছিল, মানে এই রোটাকে আমার প্রথমে হওয়া উচিত ছিল, ঠিক আছে। তাহলে এইটাকে আমাকে একদম প্রথমে রাখতে হতো, আর তারপরে 0 0 রোটাকে একদম লাস্টে রাখতে, তাহলে এটা এচেলন ফর্মে হতো। এটা রো রিডিউসড ফর্মে আছে কিন্তু এচেলন ফর্মে নেই, বোঝা গেল? তো এই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এক্সাম্পল পেয়ে যাব, সো আমি যদি এটাকে কপি করে নিই তাহলে আমার এক্সাম্পলটা লিখতে সুবিধা হবে। কপি, এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এটাকে যদি আমি রো রিডিউসড এচেলন করতে চাই, এটা খুব নাইস এক্সাম্পল যে এটা এচেলন ফর্মে নেই। এটাকে আমি যদি এচেলন ফর্মে করতে চাই, আমার কি কাজ, আমাকে প্রথমে এইটাকে নিতে হবে 1 0 0 0 1 4, হলো। তারপরে হচ্ছে এইটাকে রাখতে হবে 0 1 0 2 0 1, হলো। তারপরটাকে 0 0 1 0 1 0, তারপরটা হচ্ছে তিনটে হলো 1 2 3 4, তারপরটা সবগুলো 0, ঠিক। তাহলে এখানে আমি যদি লিডিং ওয়ান গুলোকে মার্ক করে দিই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি k1 = 1, k2 = 2, k3 = 3, এবং এটা দেখো ইনক্রিজিং অর্ডারে আছে, ঠিক আছে। আর এখানে আর এর ভ্যালু কত, এখানে আর এর ভ্যালু 3, কারণ প্রথম তিনটে নন জিরো, বাকি 4 নম্বরটা 0 0, সে এটা হচ্ছে এটা। সো এবার দেখো যে তাহলে যদি আমরা রো রিডিউসড এচেলন ফর্মে কনভার্ট করে নিতে পারি একটা ম্যাট্রিক্স দিয়ে রো অপারেশন করে, তাহলে এই আরটাকেই বলা হচ্ছে রো র্যাঙ্ক। তাহলে এই আরটাই হচ্ছে রো র্যাঙ্ক, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, আজকে এই অবধিই থাক। তো এরপরে আমরা এগুলোর অ্যাপ্লিকেশন দেখব। কিন্তু দেখো আরেকটা কথা বলে রাখি যে এই ডেফিনেশনটা খুব বেশি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, বাট কনসেপ্টটা তোমাদের মনে রাখা উচিত। এবং আমরা যখন অ্যাপ্লাই করব সব, মানে একদম যে হুবহু তোমাকে এচেলন ফর্মে কনভার্ট করতে হবে হয়তো সেটা করতে হবে না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো দরকার হতে পারে, তো সেগুলো আমরা আলাদা করে দেখে নেব। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা আমি বলে দিচ্ছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপার ট্রায়াঙ্গুলার ফর্মে কনভার্ট করতে পারলেই আমাদের কাজ হয়ে যাবে। তো আমরা সেটা দেখব, ঠিক আছে। তো এর কি কি অ্যাপ্লিকেশন করা যায় সেইগুলো আমরা এর পরের দিন ডিসকাস করব, ঠিক আছে। তো আপাতত বোঝা গেছে, যতদূর পড়ানো হয়েছে সেগুলো ক্লিয়ার কি ক্লিয়ার না আমাকে বলবে। দেখো এবার দেখো আমাদের এরপরে আমরা কি করব বলতো, এই যে রো অপারেশন করে আমরা কি কি করা যায় রো অপারেশন করে, যেমন ধরো প্রথমে দুটো ম্যাট্রিক্স রো ইকুইভ্যালেন্ট কিনা এগুলো যাচাই করতে হবে, যে এই দুটো ম্যাট্রিক্স রো ইকুইভ্যালেন্ট কিনা যাচাই করো। তো তখন আমাদের এই জিনিসগুলো লাগবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে
একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করা ইউজিং রো অপারেশন, সেটা আমরা অলরেডি করেছি, বাট তাও আরেকবার ওটা রিপিট করব, কারণ খুব ইম্পর্টেন্ট, ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করা খুবই ইম্পর্টেন্ট। সো এটা একটা জিনিস আসছে। আচ্ছা, 2 নম্বর, রো অপারেশন করে ইনভার্স বের করা যায়, সেটা আমরা করব। তারপর সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করা যায়, সেটাও করব। তো এতগুলো জিনিস কিন্তু আমাদের করতে হবে। তবে ভেক্টর স্পেস রিলেটেড আর তেমন কিছু এখানে নেই। আচ্ছা, তারপর এগুলো হয়ে গেলে আমরা তখন চলে যাব লিনিয়ার ট্রান্সফরমেশন। লিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে আরেকটা ভালো জায়গা। লিনিয়ার ট্রান্সফরমেশন কমপ্লিট হয়ে গেলে তারপরে আমাদের থাকবে ইনার প্রোডাক্ট। ইনার প্রোডাক্টে আমরা করব কি করে অর্থোগোনাল ম্যাট্রিক্স, এই জিনিসগুলো আমরা ইনার প্রোডাক্টের সময় ডিফাইন করব। তারপরে হচ্ছে অর্থোগোনালাইজেশন, ওখানে ওটা করব। তারপরে মোটামুটি কোয়াড্রেটিক ফর্ম একটা আছে, সেইটা করব। তারপরে সিলেবাস আমাদের লিনিয়ার অ্যালজেব্রা শেষ হয়ে যাবে। খুব ভালো করে কিন্তু আমাদের লিনিয়ার অ্যালজেব্রাটা শেষ হবে। ওকে, তো ঠিক আছে, আজকে এই অবধি থাক। চলো, টাটা, বাই বাই।